আচ্ছা, এটা রিসেট দিলে আবার ওয়েবসাইট নতুন করে আইবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আপনারা আচ্ছা স্মার্ট হইতে পারলেন না এখনো। এখন আপনাদের ১ম ক্লাস থেকে সার্চ করা দেখাচ্ছি। আপনি কি চান? আপনার কি দরকার? সেটা আর আপনি স্যার ডাব্লিউপি রিসেট এটা কি প্লাগইন না হ্যাঁ? থিম? আপনার কি মনে হয় কি এটা? হুম? বলেন। সমস্যা নাই, নির্ভয় বলেন। প্লাগইন মনে হয়। মনে হয় কিরকম কথা? কনফিডেন্ট নেই? প্লাগইনই। তাহলে? আচ্ছা। আপনাদের আপনাদের কি নিয়ে যেন কথা বলছিলাম আপনাদের সাথে? সার্চ করার বিষয় নিয়ে। এখন আপনার কি লাগবে সেটা আপনি গুগলকে জিজ্ঞেস করেন না কেন? আপনারা জিজ্ঞেস করতে ভয় পান কেন? গুগল আপনাকে বকা দিবে? হুম? গুগল তো এত নির্দয় না। গুগলে সার্চ করলে কিছু তো দিবে গুগল। সো এত ভয় পান কেন? আপনার মনে কি প্রশ্ন? বাংলাতে প্রশ্ন সার্চ করতে ইচ্ছা? বাংলাতেই সার্চ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলা ভাষাটা ইউজ করবেন। বাংলাটা ইংরেজিতে লিখে সার্চ এভাবে করলে ওরকম রেজাল্ট পাবেন না। আপনি বাংলাতে লেখেন, বাংলাতে কোনো আর্টিকেল থাকলে, কোনো ভিডিও থাকলে ওইগুলো আসবে। সো আপনারা স্মার্ট হইতে পারেন না এখনো। স্মার্ট কবে হবেন? আমি উদাহরণ দিছিলাম চোখে চশমা আর ভালো কাপড় চোপড় পরলে স্মার্ট হওয়া যায় না। ঠিক আছে? জি ভাইয়া, স্মার্ট আইডি কার্ড আসলে স্মার্ট হয়ে যাবো। খুব দুষ্ট হয়ে গেছেন আপনারা। আচ্ছা, আচ্ছা, আজকে কিছু বিষয় নিয়ে, ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। অলরেডি কয়েকজন এই বিষয় যেগুলো ফেস করছেন, কিছু ইরোর নিয়ে কথা বলছিলেন, দেখাচ্ছিলেন, রিয়াদ একটা দেখালো। এগুলো সব আমি নোট করে রাখতে বলছিলাম, সেগুলো সবগুলো নোট করবেন, খাতায় লিখবেন, লিখে আমাকে ক্লাসে প্রশ্নগুলো করবেন। আচ্ছা, তো আমরা অ্যাপাচি সার্ভারটা আর মাইস্কুলটা অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, একটা বিষয় আমি বলে দিই, কয়েকজনের সমস্যা হচ্ছিল, একজন নাহিদের সমস্যা হচ্ছিল। নাহিদের হলো অ্যাপাচি সার্ভারটা স্টার্ট হচ্ছিল না, আর মাইস্কুলটা স্টার্ট হচ্ছিল না, ঝামেলা করতেছিল। এর কারণ হলো এখানে পোর্টের সমস্যা হয়, পোর্ট। এই যে লোকাল হোস্ট যে রান হচ্ছে, এটা যে রান হচ্ছে লোকাল হোস্ট, হ্যাঁ, এটা কিন্তু আপনার পিসিতে রান হচ্ছে, তাই না? এবং এটার কিন্তু একটা পোর্ট ইউজ করতেছে। তো এখানে দেখেন ৮০ এবং ৪৪৩ পোর্ট ইউজ করছে, হ্যাঁ, অ্যাপাচির জন্য। সার্ভার নর্মালি বেশি সমস্যা হয়। এখন এই সমস্যাটা কিন্তু নাহিদের হচ্ছিল, আমি সলভ করে দিছি সমস্যাটা, পোর্টটা চেঞ্জ করে। তো এটা কিন্তু কমনলি সমস্যা হয়, বিশেষ করে স্কাইপে যদি কেউ ইউজ করান। স্কাইপে অলমোস্ট সেম পোর্ট ইউজ করে, ৮০, ভাই, ভাই অলমোস্ট। রেকর্ড শুরু করছেন? হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি অনেক সময় স্কাইপে চালু থাকলে এরকম টাইপের সার্ভারটা রান হইতে চায় না। হুম। কেন? কারণ অলরেডি ওই পোর্টের একটা সফটওয়্যার রানিং আছে। এজন্য পোর্টটা চেঞ্জ করতে হয়। এখন স্কাইপের পোর্ট চেঞ্জ করে নিতে পারেন, আপনি এখানে পোর্ট চেঞ্জ করতে পারেন। পোর্টটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাই দিই। এই প্রবলেম ভবিষ্যতে ফেস করতে পারেন, শেখাই দিই, হ্যাঁ। এই কনফিগে চলে যাবেন, কনফিগে যাওয়ার পর এই যে অ্যাপাচি এইচটিটিপি d.config এ ক্লিক করবেন। ক্লিক করার পর এই টাইপের টেক্সট ডকুমেন্ট পাবেন, হ্যাঁ। ওয়েট। আচ্ছা, আচ্ছা, কোথায় ছিলাম? এই টাইপের টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ। এখানে আপনি সার্চ করবেন কন্ট্রোল এফ, এখানে ৮০ সার্চ করেন তো। দেখেন এখানে ৮০ আসছে, এই যে ৮০। অর্থাৎ এই যে এইটার উপর এই ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ করে দিতে হবে, এই যে লোকাল হোস্ট, হ্যাঁ। তারপরে যদি আরও আসে, এই যে দুইটাই আছে। এখন আমি যদি পোর্টটা চেঞ্জ করে দিই, হুম, সাপোজ ৮০, আর ডিরেকশন ফাইন সার্চ করব, ডিরেকশন আপ সার্চ করলাম, এই যে এখানে আবার ৮০ আসছে, চেঞ্জ করলাম, হ্যাঁ, ৮০ দিলাম। এবার সেভ করে নিব। এটা সেভ করার পর নর্মালি আমি যদি স্টাপ করি, স্টাপ করে আবার যদি রান করি, ওয়ার্ডার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো পোর্টের নাম আমি চেঞ্জ করছি। নর্মালি যেটা আমি টেক্সট ফাইল এডিট করলাম, নর্মালি সেটা এখানে আসার কথা, বাট এটা আসতেছে না, নো প্রবলেম। যদি আপনাদের কোনো এই টাইপের কোনো সমস্যা হয়, তাহলে জাস্ট এই পোর্টটা চেঞ্জ করে ফেলবেন, হ্যাঁ, কনফিগে যেয়ে। তো অনেক সময় এই পোর্টটা তো ঝামেলা করতে পারে, দুইটা পোর্ট। তখন এই যে কনফিগে যেয়ে অ্যাপাচি এসটিটিপিডি হাইপেন এসএসএল, মানে এই অপশনটাতে চলে যেয়ে এখানে দেখেন এই যে ভালো, হ্যাঁ,
443 দেখেন এখানে নর্মালি এখানে চেঞ্জ করা লাগবে না, নর্মালি যে এখানে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, আর একটা দেখা যাচ্ছে 3 বসাই দিলাম। তারপর আরো দেখে আছে কিনা, এই যে এখানে একটা, এগুলো চেঞ্জ করে নেবেন একটু। আমি যদি চেঞ্জ করি একটু কষ্ট করে, 3 দিলাম এখানে, এখানে 3 দিলাম, এখানে দিলাম, আর নেই। এখন আমি এটা সেভ করি। তারপরে ঠিক এটা তো একই কাজ করছি, এটা তো কয়েক জায়গায় মানে বাদ ছিল, এখানেও দিয়ে দিই। আচ্ছা, সেভ করি। এই দেখেন এটা আমি এখন রান করতেছি। পোর্টটা কোথায় রান হয়েছে বলেন তো, কোন পোর্টে? 44 এবং 43, সরি 44 33, তারপরে 80 80। দেখছেন যে পোর্টটা আমি চেঞ্জ করলাম এখানে এসে, সেই পোর্টে কিন্তু এখন রান হচ্ছে। এখন নেক্সট টাইম যদি আপনাদের কারোর এই পোর্টে সমস্যা হয়, তখন আপনারা চেঞ্জ করতে পারবেন না। হুম, কারোর যদি পোর্টের সমস্যা হয় চেঞ্জ করতে পারবেন না। জি করা যাবে ভাইয়া। গুড, থ্যাংক ইউ। সো সিম্পলি তাহলে কি করলাম, এই অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, জাস্ট আমরা পোর্টটা চেঞ্জ করে দিয়ে আসলাম। ওকে। উপরে দুইটা ভাইয়া শুধু। হ্যাঁ, তো আর নর্মালি এটা চেঞ্জ, এটা শুধু এটা পোর্টটা চেঞ্জ করলে হতো। এই যে এটা 80, এটাতে বেশি ঝামেলা করে নর্মালি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে পোর্টটা ঝামেলা করে বেশি। ওকে, ওইটা কমন হয় বেশি আর কি। আচ্ছা, তাহলে এখন আমি পোর্টটা তো চেঞ্জ করে নিছি। হ্যাঁ, আমি যদি এখানে নর্মালি লোকাল হোস্ট লিখি, নাহিদের এটা আসছিল না, তো দেখেন এটা কিন্তু আসতেছে না। এখন আমি যদি এটা কোলন দিয়ে 8080 কথাটা লিখি, চলে আসছে না? কারণ আমি ডিফল্ট যেটা ছিল সেটা চেঞ্জ করে ফেলছি। এই জন্য আমি এখানে সার্চ করলাম লোকাল হোস্ট কোলন 8080। বুঝতে পারছেন? আচ্ছা, এখন নর্মালি আপনি নর্মালি অন্য অন্য কাজগুলো ডিফল্ট করতে পারবেন। আপনি পিএসপি অ্যাডমিন ইউজ করলে করবেন, না কি করবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, আমি যদি আমাদের ওয়েবসাইটগুলোতে যাই, যে ওয়েবসাইটগুলো আমরা নর্মালি করছিলাম, প্র্যাকটিস করছিলাম, সেগুলোতে যদি যাই, সেগুলোতে যাবে ইনশাল্লাহ আমার মনে হয়। আচ্ছা, এখানে নামটা দিই, যেমন ভাই আমার। লোকাল হ্যাঁ, সার্ভারে কি এটা একটু সময় নেয় তো নাকি? ভাইয়া হ্যাঁ, এই মাঝে মাঝে এরকম আসার মানে কি, দিস সাইট ক্যান নট বি রিচ, ওই মাঝে মধ্যে করে, নেটের জন্য আসছে নাকি এর ফাজলামো, জন্য? মাঝে মধ্যে ফাজলামো করে। আমার মনে হয়, আসলে হ্যাঁ, এই পোর্ট চেঞ্জ বাংলা জিনিস তো এই জন্য ফ্রি তো এর লিগে একটু ছেড়ে দেয়, হ্যাঁ, শৈল মল ছেড়ে দেয়। দেখা দিয়ে তো দেখেন এই পোর্টটা চেঞ্জ করছি, পারফেক্টলি কাজ করতেছে না। সো আমার নর্মালি যে পোর্টটা ছিলাম ওটাতে ব্যাক করতে যাচ্ছি। তো সিম্পলি আমি যদি এখানে চেঞ্জ করি 8080, এখানে চেঞ্জ করে দিলাম। আমার তো পোর্টে ঝামেলা নেই এখন, সো আমি ডিফল্টটা ইউজ করব। তারপরে আরটা হলো এখান থেকে চেঞ্জ করছিলাম না, 4433। ওকে, ওকে, হয়ে গেছে, সেভ দিলাম। হুম, ভাইয়া আমার এখানে না মানে আপনার কথাটা আগে আসতেছে বা ভিডিওটা পরে আসতেছে, এটা কি আমার এখানে নেট সমস্যা নেটের এরকম সমস্যার করতেছে? কারণে এরকম হয়। এটা কি আমার না আপনার এখানে? আমি তোমার এনে আমগো বুঝতে পারতেছি। বুঝতেছি ক্লিয়ার না আছে। তো। আচ্ছা, শরণ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে তো তোমার তাহলে আবার এনে দেখেন। মানে ইউটিউব ভিডিও সবকিছু ঠিক হ্যাঁ, এই যে ডিফল্ট চলে, পোর্টে ঠিক আছে। আমরা ডিফল্ট পোর্টে ফিরে আসলাম। এখন আমাদের সাইটগুলো কাজ করতেছে। হ্যাঁ, আবার এটাতে দেখেন এটা কিন্তু নর্মালি আসার কথা না। হ্যাঁ, এখন যদি আমার নর্মাল ডিফল্ট পোর্টে আসে, আমরা এটা কাজ করতেছে। সো এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, সমস্যা হচ্ছিল রিয়াদের, সেটা হলো ইরর আসতেছিল, তাই না রিয়াদ? আপনি কি স্ক্রিনশট জি দিয়ে ভাইয়া। রাখছিলেন? না তো ভাইয়া। যে এররটা আপনি পাচ্ছিলেন নর্মালি, আমি যদি এখানে সাপোজ সার্চ করি পিএসপি এরর ইন ওয়ার্ডপ্রেস। ইরোডটা লিখে রাখছিলাম, হুম, দিতেছি দাঁড়ান। লেখা রাখা লাগবে না, আমি এখানে দেখা দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নেই। দেখেন এই টাইপের এরর হয়তো বা আপনারা পাবেন কমনলি। হ্যাঁ, আমি একটু, এগুলো ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এগুলো নিয়ে একটু কথা বলি, তারপর আমরা মেন ক্লাসে চলে যাব।
এটাও ইম্পর্টেন্ট টপিক, সো এটাও ক্লাসের বিষয়, একটা ক্লাসের মধ্যে রাখা গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিন্তু একটা বড় ইরোর দেখাচ্ছে, তাই না? তো এই টাইপের কিন্তু অনেক জি ভাই, ইরোর যেটা দেখাইছিল, হ্যাঁ, আপনি যেটা অন করেন এটাই দেখাইছিল। না না এটা না, এটা না, আপনার অন্যটা দেখাইছে। আপনার ওই যে সিস্টেম প্লাগ ই কি সিস্টেম যেন, স্কুল হ্যাঁ ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে এই ইরোরটা দেখাইছিল। আমি একটু সলভ করে দিলাম না? জি ভাই, তো এরকম আর কি এই যে ওয়ার্নিং এই যে দেখাইছিল, তো মনে এই জন্য করেন দেখে একটা ইরোর, বললাম। এটা হলো পিএসপি ইরোর, হ্যাঁ। এই ইরোরগুলো কিভাবে ফিক্স করবেন? এখন রিয়াদের যখন প্রবলেমটা দেখা দিল, আমি করলাম কি, রিয়াদকে বললাম, রিয়াদ আপনি প্লাগ ইন এক একটা করে আনইনস্টল করেন, ডিঅ্যাক্টিভ করেন, আর দেখেন ইরোরটা গেছে কিনা। কারণ রিয়াদ যখনই স্কুল ম্যানেজমেন্ট প্লাগ ইনটা ডিঅ্যাক্টিভ করলো তখন কিন্তু ইরোরটা চলে গেল। তার মানে স্কুল ম্যানেজমেন্ট প্লাগ ইনটা হয়তো বা এমন কোনো কোড সমস্যা হইতে পারে, অথবা একটা প্লাগইন পুরো পুরো ওয়ার্ডপ্রেসটাই তো পিএসপি দিয়ে তৈরি করে না, আবার প্লাগইনগুলো পিএসপি দিয়ে তৈরি করে, ওয়ার্ডপ্রেসের থিমগুলো পিএসপি দিয়ে তৈরি করে। এখন মিসম্যাচ হইতে পারে বা সমস্যা হইতে পারে, কনফ্লিক্ট তৈরি হইতে পারে, তাই না? সো এটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে, খুব ইজিলি এটা করা যায়। সব প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভ করে আবার একটা করে অ্যাক্টিভ করে দেখা যায় যে কোনটাতে ইরোরটা আসতেছে, বা একটা করে প্লাগইন ডিঅ্যাক্টিভ করে করে দেখা যায় কোন প্লাগইনটা ইরোরটা আসতেছে। এই টাইপের অনেকগুলো সমস্যার সম্মুখীন হবেন এই রোডের। সো এটা সমাধান খুব ইজিলি করা যায়, জাস্ট টেকনিকগুলো মনে রাখবেন। আমি কি টেকনিক বললাম? হুম, ভাই বললেন যে একটা একটা করে হুম, ই অ্যাক্টিভ করে আনঅ্যাক্টিভ করে দেখার জন্য সলভ করা যায় এভাবে হ্যাঁ। সহজে। আপনার সমস্যা কেমন ছিল? আপনার সমস্যা ছিল হলো যে ওই স্কুল প্লাগইনটা ম্যানেজার এটা যেন অ্যাক্টিভ করে। ওয়ার্ডপ্রেসের যে মেন ফাইল, ডাব্লিউপি ইনক্লুডে যে মেন ফাইল, ওইটাতে সমস্যা করতেছে, কনফ্লিক্ট তৈরি করতেছে। তো সিম্পলি কিন্তু এটা আপনি ডিঅ্যাক্টিভ করে দিলেন, আপনার প্রবলেম সলভ হয়ে গেল, কত সহজে, তাই জি না? ভাই। এখন আহ, ভবিষ্যতে আপনার সমস্যাটা অন্যভাবে আসতে পারে, আপনার সমস্যাটা প্লাগ এই থিমে আসতে পারে। এখন লোকেশন কিন্তু বলে দেয়, পিএসপি কিন্তু সুন্দর করে লোকেশনটা বলে দেয়। যেমন এখানে বলতেছে দেখেন, আমি একটু ভালো একটি ইরোড নিয়ে আসি, দেখি আছে কিনা। আচ্ছা, এই টাইপের ইরোর ইরোর আসলে তখন কি করবেন? এই যে এই টাইপের ইরোর, ইরোর ইস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন, এটার মানে কি? দাদাও যাবে, কানেক্ট পায় না সম্ভবত ঠিক হ্যাঁ, মতো। এই এই ইরোরটা কিন্তু আপনারা ফেস করছেন সেটআপের সময়। এটা হলো ডাটাবেসের হয়তোবা নাম একটা দিছেন, হুম, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস সেটআপের সময় ওর আরেকটা নাম দিছেন, তারপরে আবার আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করছেন, সবকিছু কমপ্লিট। ওয়েবসাইট কখনো যদি মুভ করতে চান কোনো জায়গায়, নতুন কোনো জায়গায়, বা কখন আপনি ভুলবশত ডাটাবেসটা ডিলিট করে দিয়েছেন, তখন এই সমস্যা দেখাবে যে ডাটাবেস খুঁজে পাচ্ছে না। হুম, এই ইরোরগুলো সম্পর্কে কিন্তু আপনাদের পরিচিত হইতে হবে। এই টাইপের ইরোর কন্টিনিউয়াসলি আসতে পারে আপনাদের সামনে। আরও কয়েকটা ইরোর দেখি, হ্যাঁ। বোর হচ্ছেন? না এগুলো ভাইয়া। কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ইরোর, প্রচুর ইরোর আসবে। আর ইরোর আসলে কখনো ভেঙে পড়বেন না, মাথা চুলগুলো টেনে টেনে ছিঁড়বেন না, হ্যাঁ, সলভ করার চেষ্টা করবেন। ওইরকম ভালো রেজুলেশনের কোনো স্ক্রিনশট পাচ্ছি না আমি, কোয়ালিটি খারাপ আসতেছে। আচ্ছা, এখানে কিন্তু দেখেন বিভিন্ন টাইপের ইরর, এটা একটা, হ্যাঁ, তারপরে এই একটা, তারপর এই একটা। এখানে কি বলতেছি দেখেন তো, অ্যালাউড মেমোরি সাইজ এত বাইটস, হ্যাঁ, মানে এই টাইপের ইরর। তারপরে এই যে ইররের নামগুলো কিন্তু এখানে বলে দেয়। এখন ওয়ার্নিং একটা ইরর, ওয়ার্নিং মানে একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা কিনা আপনাকে ওয়ার্ন করতেছে এটা সলভ করার জন্য, হুম। কিন্তু এমন কোনো ইরর না যে কারণে আপনার ওয়েবসাইটে ডাউন হয়ে যাবে, বুঝতে পারলাম? আর একটা ইরর হলো ফাটাল ইরর, যেটা অনেক মানে ইম্পর্টেন্ট, যেটা আপনাকে সলভ করে দিতে হবে দ্রুত, ঠিক আছে? হ্যাঁ, যে একটু আগে কথা বলছিলাম না, এই যে ডাটাবেজ ইরর,
গণি স্যারের ওই সমস্যা দেখা দিচ্ছে, ইরোর ইস্টাবলিশিং এ ডাটাবেজ কানেকশন। গণি স্যার হয়তো বা ডাটাবেজের কানেকশনের সমস্যা হয়েছে, ডাটাবেজের নামটা হয়তো বা ভুল আছে। হুম, তারপর হয়তো বা সেট আপের সময় হয়তো স্যার সমস্যা করছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলেন স্যার। আচ্ছা, এই যে স্কুল ম্যানেজমেন্ট প্লাগইন, ওইটার ইনস্টল করার পর এই যে এররটা দেখাচ্ছে, হ্যাঁ, তো এখানে বলতেছে যে অনলি দ্য ফার্স্ট বাইটস উইল বি। আচ্ছা, এখানে নর্মালি পিএসপি টাইপের এরর দেখাচ্ছে, হ্যাঁ, কোথাও কোনো পিএসপির সমস্যা করতেছে লাইনের, এই যে এত নাম্বার লাইন বলতেছে, হ্যাঁ। তো এই যে এই সমস্যাটা হলো ওয়ার্ডপ্রেসের মেন ফাইলের সঙ্গে দেখাচ্ছে। এখানে কিন্তু কোনো থিম থিমের সমস্যা হচ্ছে বা কোনো প্লাগইন অন্য কোনো প্লাগইন ইফেক্ট করতেছে এটা বলতেছে না, এখানে মেন ওয়ার্ডপ্রেস ফাইলেই ইফেক্ট করতেছে। এই জন্য সিম্পলি ওই প্লাগইনটা আনইনস্টল করে দিলে বা ডিএক্টিভ করে দিলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এখন এমনও হইতে পারে যে আমরা যে প্লাগইনটা স্কুল ম্যানেজমেন্ট প্লাগইনটা ডিএক্টিভ করতেছি, এই জন্য সমস্যার সমাধান দেখতে পারতেছি, অন্য কোনো প্লাগইন যদি সমস্যা করে সেটা কীভাবে ফাইন্ড আউট করবো? ওই প্লাগইনটা আপনি রাখেন, রেখে অন্য প্লাগইন আনইনস্টল করে দেখেন বা ডিএক্টিভ করে দেখেন যে সমস্যাটা থাকে কিনা। ঠিক আছে, এটা ট্রাই করেন। ভাই এত সমস্যা দিলে আমরা কাজ কিভাবে করবো? হুম, কাজ করলে সবাই যদি সমস্যা দেখা তো দেয় তাহলে থাকবোই, সবাই হবে। কিছু করার নাই। শরণ, এখন এইগুলো নিয়ে যদি এখন কথা না বলি, সমস্যাগুলো নিয়ে ভবিষ্যতে আপনাদের মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলবেন টেনে টেনে। তো এখন যদি সমস্যাগুলো জি নিয়ে ভাইয়া, কথা না এটা তো বলি, ঠিক। তাহলে সলভ করবেন কি করে ভবিষ্যতে? আর সমস্যা থাকবেই লাইফে। ভাই, হ্যাঁ, হ্যাঁ, ভাই আমরা ডোমেন হোস্টিং দিলে কি আমাদের এই সমস্যা দেখা দিবে না? অবশ্যই দেখা দিবে। ওই যে তাই আমি বলছি না যে উল্টাপাল্টা করলেই তো আপনারা নতুন কিছু শিখবেন, তা আপনি উল্টাপাল্টারও অনেক সময় করেন না। এই জুবাইর জান বলছিল ভাই আমি তো সব উল্টাপাল্টা করছি, বকা দিবেন এই জন্য। আমি বললাম, না সমস্যা নেই, উল্টাপাল্টা করবেন, কাজ করছেন কিনা ওইটা বড় বিষয়। উল্টাপাল্টা করলে নতুন জিনিস শিখবেন। এখন আপনি 100 না, 100 অনেক বেশি হয়ে যায়, 10-20টা প্লাগইন আপনি ইনস্টল করে ফেলছেন শেখার জন্য, তার মধ্যে দেখবেন একটা প্লাগইনে আপনি ইরর দিয়ে দিছে, তাই না? তো আপনার মাথায় আসবে না ইররটা কেন আসলো? যখনই ওই ইররটা সলভ করে নেবেন তখন কিন্তু অন্যরা একটু ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে। এমন অনেক ইরর আসবে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, একটা থিম দিল সাপোজ, অনেক ব্যাকডেটেড থিম, পুরাতন থিম, দেখা যাচ্ছে পুরাতন থিম ওয়ার্ডপ্রেসে ভালো করে কাজ করতেছে না, তাই না? তখন আপনি কি করবেন? আপনার মাথার চুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে বসে থাকবেন? তখন আপনার একটা সমাধান বের করতে হবে না? সমাধান কি হইতে পারে? ক্লায়েন্টকে বলতে পারেন যে এই থিমটা অনেক পুরাতন থিম, তুমি ভালো কোনো থিম দাও। হুম, নতুন কোনো থিম দাও বা আপডেটেড থিম দাও, বা আমার মতো একটা সুন্দর একটা থিম দিয়ে আমি কাজ করি। বা আপনার দেখা যাচ্ছে প্লাগইনে সমস্যা করতেছে ক্লায়েন্টের ওয়েবসাইটে, বা আপনার ভালোভাবে ওয়েবসাইটে চলতেছে, ওয়ার্ডপ্রেস আপডেট দিলেও আপনি আপডেট করলেন এরর দেখাচ্ছে। তো এগুলো তো সমাধান করতে হবে, তাই না? এখন আপনি যদি বলেন এত সমস্যা দেখা দিলে আমি কাজ করব কি করে, তার মানে কি আপনি কাজ কাম বন্ধ করে দিবেন? আপনার লাইফে সমস্যা আসে না শরণ? জি ভাই, আসবে। তাহলে কাজে তো সমস্যা আসতে পারে। আপনাদের এসটিএমএল সিএসএস সমস্যা ছিল না? জি ভাই, ছিল তো অনেকই। আচ্ছা, তো তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, ঠিক আছে, কেডা? তাহলে আমাদের কে হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লোকাল ডিস্কে গেলাম, জ্যাম্প এসটি ডক্সের মধ্যে আমরা একটা নতুন একটা ফোল্ডার করি, সাপোজ ওয়ার্ডপ্রেস 3। আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেসের 3 নাম্বার ক্লাস আজকে, ওয়ার্ডপ্রেস 3 দিলাম, দেওয়ার পর আমাদের লাগবে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, তাই না? তো আমাদের এখানে ফাইলটা দেখেন তো, এই যে ফাইল, এখন এই ফাইলগুলো আমাদের লাগবে কোনগুলো? এই ফাইলগুলো লাগবে না? এই যে ধরে এনে কপি করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, ছেড়ে দিলাম। এখন আমাদের লাগবে কি একটা ডাটাবেস, তাই না? চলে যাই লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন, এখানে ডাটাবেস ক্রিয়েট করব। আমি নিউতে ক্লিক করলাম, ডাটাবেসের নাম দিই, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস 3 নাম্বার ক্লাস, তো আমি ওয়ার্ডপ্রেস 3 দিলাম ডাটাবেসের নাম। আমি ক্রিয়েটিভ প্রেস করলাম, ডাটাবেস নাম ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন মেবি আমার ফাইলগুলো কপি হতে সময় লাগতেছে।
ওকে। জুবাইর ওই দিনকে প্রবলেম দেখাচ্ছে। জুবাইর করতেছে কি, এভাবে লিখতেছে লোকাল হোস্ট লেখার পর এই যেখানে সাজেস্ট করতেছে ওখানে ক্লিক করতেছে, আর যখনই ইন্টারনেট ক্লিক করছে, দিছিলাম। যখনই ক্লিক করছে তখন গুগলে চলে যাচ্ছে, তাই না? জি ভাইয়া, এই যে তখন দেখ এই যে তো গুগলে এভাবে চলে আসছে নর্মালি। যদি আমি গুগলে চাই, গুগলে লোকাল হোস্ট কথাটা এভাবে চলে আসছে, লোকাল হোস্ট। তাহলে জি কি আর ভাই, হবে? লেখ তো। হ্যাঁ, ও সাজেশনে করতেছে, আমি সাজেশন তাহলে তো গুগলে সার্চ হয়ে গেল। আমি এই যে লোকাল হোস্ট আমি এখানে প্রেস করে দেখেন, এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখেন গুগলে চলে আসতেছে। সো কিছু কিছু রুলস আপনাকে মেনটেন করতে হবে সবসময়, এটা সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের ফাইলগুলো কপি হয়ে গেছে। আমি যদি এখন লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস ডট, না ওয়ার্ডপ্রেস 3 ছিল না, এন্টার করি, তাহলে ওয়ার্ডপ্রেসে সেটআপে চলে আসছে। এখন আমি কন্টিনিউ করলাম, করার পর এখানে আমার ডাটাবেজের নাম ইউজার নেম সব কিছু দিতে বলতেছে। লেটস গো। ওয়ার্ডপ্রেস 3 আমাদের না ডাটাবেজের নাম হলো, আর ইউজার নেম দিব আমরা কি রুট, তাই না? তারপরে পাসওয়ার্ড ফাঁকা রাখবো। তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম, রান দ্য ইনস্টল। আচ্ছা, আজকে মূলত আমরা কাস্টমাইজেশনের কাজগুলো ভালো করে দেখবো, ড্যাশবোর্ডের কাজগুলো। সো আচ্ছা, সো আমি দিলাম ভাইয়া আমার ওয়ার্ডপ্রেস। প্লাগইনের যে ভাইয়া আমার হ্যাঁ, প্লাগইন ইনস্টল যে এররটা আছে সেটা আমি আপনাকে দিয়ে দিতেছি মেসেঞ্জারে, দেখেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যান্ড কাস্টমাইজেশন, ওকে। একটা ইউজার নেম দিই, অ্যাডমিন বা দিলাম আমার নাম দিলাম। একটা পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ড আপনারা শক্ত একটা পাসওয়ার্ড দিবেন। এখন দরকার নাই, ক্লায়েন্টের কাজ করার সময় বা নিজের যদি একটা ওয়েবসাইট বানান তখন অবশ্যই শক্ত একটা পাসওয়ার্ড দিবেন। একটা ইমেল দিই, এখানে একটা যে কোনো একটা ইমেল দিলেই ভাইয়া, হবে। ক্লায়েন্টে কাজ করার সময় ক্লায়েন্ট আম করে জিমেল দিব না? দিতে পারে যদি মনে করেন ইম্পর্টেন্ট, বাট আপনি যদি এটা মনে করেন না আপনি আপনারটা দিয়ে কন্টিনিউ করবেন, পরে আপনি ক্লায়েন্টের ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে তাকে সব অ্যাক্সেস দিয়ে দিবেন, তাও হবে। আচ্ছা, তো আমাদের নতুন একটা ওয়ার্ডপ্রেস কিন্তু হয়ে গেল, দেখছেন বেশি সময় লাগলো? আপনারা তো অনেক সময় চিন্তা করেন যে কত সময় লাগলো, আমি 1 মিনিটে স্যার, দেখাই দিলাম, এই জন্য সময় বেশি লাগলো। হ্যাঁ, শুক্রবারের বিষয়টা যে কি সবার সাথে একটু আলোচনা করবেন না? না গ্রুপে দেখলাম যে। দরকার নেই, এটা এটা আপনারা নিজেরা করবেন, এটা আলোচনার বিষয় না। জি স্যার। ওটা আলোচনার বিষয় না, যদি হয় তাহলে শেষের দিকে। জি স্যার, এটা আলোচনা করেন। আচ্ছা, হ্যাঁ আমি এটা পরে করবো না, রোজ করে সময় নষ্ট করবো কে? হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে আমরা এক ক্লাস করো। আমাদের পপুলার একটা থিম যেটা নিয়ে আমরা বেশি বেশি কাজ করব, ঠিক আছে? আমরা নর্মালি সব থেকে দেখতে এসেছিলাম কি যেগুলো আমাদের পপুলার, আমাদের কাজে লাগবে বেশি, যেটা দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারবো, সেই প্লাগইন সেই থিমগুলো আমরা বেশি বেশি ইউজ করব, তাই না? তো আমরা একটা থিমের নাম আমরা বলছিলাম কি থিম? ওশিয়ান। হ্যাঁ, ওশিয়ান ডাব্লিউপি। আচ্ছা, আপডেট হচ্ছে তো, দেখছেন লোকালে আপডেট হতে কত সময় লাগে, এটা যদি সার্ভারে হতো না এত সময় লাগতোই না। এই জন্যই বলতেছি ডোমেন হোস্টিং কিনে নেন, দ্রুত কাজ করতে পারবেন। হ্যাঁ, নেট লাগবে আপনাদের বেশি বেশি। ওকে, আচ্ছা, এখন আমি এভাবে ম্যানুয়ালি সবকিছু ইনস্টল করতেছি, তাই না? আর একটা মজা দেখেন, জাদু, এখানে প্লাগইন কিন্তু আমাদের কোনো প্লাগইন নাই, দেখছেন? তেমন কোনো প্লাগইন নাই যে এই প্লাগইনগুলো আমাদের লাগবে না, ডিলিট করে দিই। কোনো প্লাগইন আছে? দেখবেন এখানে প্লাগইন কিভাবে আনবো দেখবেন। আমি ওয়ার্ডপ্রেসে গেলাম, আমাদের এটা কেটে দিই। এটা হলো আমাদের বানানো ওয়ার্ডপ্রেস, যেটা আমরা এখন বানালাম ফোল্ডার। আগের ওয়ার্ডপ্রেস ফোল্ডারে যাই, এই যে দেখেন এখানে প্লাগইন আছে, ওশিয়ান এক্সট্রা, ফাইল, এলিমেন্টর, ওশিয়ান সোশ্যাল শেয়ারিং। এই সবগুলো যদি কপি করি, আমি সিলেক্ট করলাম, কই থেকে কপি করলাম বলেন তো? এটা হলো আমাদের আগের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের ফাইল। ভিতর থেকে। ওয়ার্ডপ্রেস ফাইল, এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল, তার মধ্যে আছে ডাব্লিউপি কন্টেন্ট। ডাব্লিউপি কন্টেন্টের পর এই যে প্লাগইনস, ঠিক আছে? এখান থেকে আমরা কপি জি ভাই। করলাম। এখন করার পর আমি আবার এসে ডক্সে আসি, আসার পর ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকলাম, আমাদের ওয়ার্ডপ্রেস 3 তে ঢোকার পর কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট, এর মধ্যে
প্লাগইনস না ফোল্ডারে ঢুকলাম, দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম সবগুলো। এখানে কোনো প্লাগইন আপাতত নাই, যে প্লাগইন এগুলো আপলোড হচ্ছে। হ্যাঁ, একটা তো হয়েছে। এখন আমি রিফ্রেশ করি, প্লাগইন আসছে, একটা কপি জি হয়েছে ভাই। যেটা, দেখেন মজাটা দেখেন। তারপর ভাই আবার একটা রিফ্রেশ করি, এই যে ভাই আবার একটা আসছে। আমার- হ্যাঁ, রিপিট করতেছি, আবার আরেকটা চলে আসছে। যেটা যেটা কপি কমপ্লিট সেটা সেটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এই যে আরেকটা আসছে ওশিয়ান এক্সট্রা, দেখেন শুধু মজাটা দেখেন কি হচ্ছে। আরো সব কপি হোক, এগুলো সব কমপ্লিট হয়ে যাক, দেখবেন আর সব প্লাগইনগুলো চলে আসবে যেগুলো আমরা কপি করছিলাম। আচ্ছা, দেখেন সব চলে আসছে এখানে যেগুলো আমরা ই করছিলাম। এখানে এলিমেন্টের প্লাগইনটার আপডেট আসছে, ঠিক আছে, অ্যাভেলেবল ভার্সন আছে, এই জন্য আমাদের আপডেট করতে বলতেছে। আচ্ছা, আপডেটে ক্লিক করে রাখলাম। আচ্ছা, আমি এখানে কি করলাম নর্মালি, আমি বলছিলাম না ডাউনলোড করে রাখবেন আপনারা সব প্লাগইনসগুলো, থিমগুলো, কিন্তু আপনার ডাউনলোড করা আছে, সব করা আছে, কিন্তু আপনি আগের ওয়েবসাইটগুলো থেকে আপনি কপি করে নিয়ে আসতে যাচ্ছেন, বা ওইগুলো ডাউনলোড করে, বা ওইগুলো আপনার ডাউনলোড করে নিয়ে আসেন, বা যেভাবে নিয়ে আসেন না কেন, আপনার আগের থিম, আগের প্লাগইন আপনার নতুন ওয়েবসাইটে আপনি নিয়ে আসবেন। তো কিভাবে কি করতে পারেন, ওয়ার্ডপ্রেস আপনার মূল যে ফাইলগুলো, ওয়ার্ডপ্রেসের মূল ফাইলগুলো কি থাকে দেখেন, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস, আর এখানে অনেকগুলো ফাইল আছে, তাই না? বাট আমাদের মেইনলি কাজ থাকে হলো ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে। কোথায় কাজ থাকে? এগুলো ইম্পর্টেন্ট। ডাব্লিউপি হ্যাঁ, কন্টেন্ট। ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে। এর মধ্যে যদি আমি প্রবেশ করি, এখানে দেখেন প্লাগইনস, থিমস, যে থিমগুলো আমাদের ইনস্টল করছিলাম দেখেন, সেগুলো কিন্তু সব এখানে আছে, যেগুলো নর্মালি আমাদের আগের ওয়েবসাইটে ছিল। index.php সহ নেওয়া লাগবো। না না, এটা 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 নিলেও সমস্যা না, বাট এটা লাগবে না। এটা হলো আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি না, যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, এই জি ইন্টারফেস ভাই। দেখাচ্ছিল index.php, ওই ফোল্ডারের মধ্যে। আমরা এমন index.html দিয়ে কি করছিলাম, যে একটা ওয়েবসাইট যে মেন ফাইল ওইটা, সেটা বুঝাইছিলাম, তাই না? এখানে যে প্রতিটা ফোল্ডারে এটা হলো মেন ফাইল, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে পিএইচপি কোডগুলো আছে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ, আপনার আজকে লেখাগুলি ঠিকঠাক বুঝতে পারতেছি না, আপনার ডিসপ্লে রেজলিউশন কম নাকি? মানে ডিসপ্লে সবার কি পুরো পিন সমস্যা করে হচ্ছে? নিতে পারো, সমস্যা হচ্ছে। সমস্যা কি সবার হচ্ছে? জিজ্ঞেস করেন, আমার এখানে সমস্যা হচ্ছে ভাই। ভাই মানে হালকা একটু আজকে ঝাপসা ঝাপসা দেখা যায়। ই করেন আচ্ছা, ভাই, ই করেন, রেজলিউশন বাড়ায় দেন। রেজুলেশন তো বাড়ানো আছে তো, তাহলে একটু জুম করে দেন। এই যে রেজুলেশন বাড়ানো আছে, এই যে কত দিয়ে রাখছেন? 1690, 1600। আমার এই যে ভাই, 1920 থেকে 1600 দিয়ে রাখছে। তারপরে আছে কন্টেন্ট গুলো এরকম। আপনি এই যে এভাবে, তো আপনি কি নর্মালি এভাবে ইউজ করতেছেন? জি না ভাই, জি না ভাই, আমি ফুল প্রিন্ট করতেছি ডাবল ক্লিক করে। এভাবে ফুল সামনে করে দেখা রাখছেন? যায় ভাইয়া। আমি ডাবল ক্লিক করে করতেছি ভাইয়া, এইভাবে না। একবারে ফুল স্ক্রিন করে রাখছেন? জি ভাইয়া। জি ভাই। আবার ছোট আসতেছে? আপনার কি জি। ল্যাপটপের স্ক্রিনের সাইজ কত? 13। তারপরেও তো মোটামুটি দেখার যার কথা, এই 13 ভাই, তো। এই যে এখন কিন্তু এখন যে ওয়েবসাইটে যে কন্টেন্ট এটা ঠিক আছে, বাট আপনার যে কাজের এটা কিন্তু এটা ঠিকঠাক আসতেছে না। এরকম কেন? ওই যে লেখাগুলো অনেক ছোট ছোট তো, এই জন্য। হতে ঠিক পারে আছে। ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, লেখাগুলো অনেক ছোট ছোট তো, এই জন্য। এটা দুইটা দেখে নিও সরণ, সমস্যা নেই। ভিডিও তো দেখবই, ভিডিও দেখলে তো এরকমই। আপনাদের এই যে না ভিডিও মধ্যে রেজুলেশন কি রাখবো ভাইয়া? রেজুলেশন কমানো আছে তো, ইউটিউবের ভিডিওর কোয়ালিটিও কমে যায় এই কারণে। ভাইয়া আপনি আপনার ভিডিও রেজলিউশন না 1080 খুব কম আছে, 720 বেশি আছে, 1080 দিয়ে তো আপনি দেন, আপলোড তা দেন। আসবেই তো, এটা আমার কিছু করার নাই, কারণ আপনার এটা স্ক্রিনে রেকর্ড হচ্ছে হলো 1600-তে, তাহলে 1900-র উপরে থাকলে, 1900-তে আপনি থাকলে, আরো বেশি দেন, হ্যাঁ, যাতে 1020 হয়। আমাদের এখানে রেজলিউশন দেন 1020 হয়। 720 হলে তো আমরা ঠিকঠাক দেখতে পারি না, 1080 হলে সেন। আচ্ছা, আমি যদি এখানে 1920 দিই, তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে, লেখাগুলো দেখতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এটা জুম করলে একটা সমাধান আসে। একটু দেন, একটু জুম করে দেন। কিন্তু আবার অনেক সময় জুম করলে হয় কি, কিন্তু ভাইয়া আপনি যে ভিডিও আপলোড দেন তখন আপ কোয়ালিটি একটু বেশি দিবেন, সেটা বলছি।
না, ওখানে কোয়ালিটি চেঞ্জ করার তো অপশন নাই, আমি তো কোয়ালিটি চেঞ্জ করে দিই না, যা কোয়ালিটি আসে সেটা আমি আপলোড দিয়ে দিই। এটা না কোয়ালিটি ভাই নর্মাল, নর্মাল কেন এমনি পাইছেন? যেমন আমরা এডিটরি করলে তো আমি আমার- বলি নর্মাল কেন পাইছেন, কারণ এখানে আপনি 1600 সিলেক্ট করেন। আর একটা বিষয়, আপনি বলছেন কোয়ালিটি, আপনাদের, আমি এটা খেয়াল করলাম, যেমন সুলতানা মেসেজ করছে যে ভাইয়া কোয়ালিটি কেন নর্মাল আসছে। এখন কোয়ালিটি নর্মাল আসছে হলো আপনারা কোয়ালিটি নর্মাল করে রাখছেন, এই জন্য। আমি যদি ইউটিউবে যাই, হুম, ভাই আমি ইউটিউবে আমি এই আমাকে ভিডিও শেষ দেখা করতে তুমি দেন, 1080 কোয়ালিটি দিয়ে শেষ দেখি, করতে দেন, বুঝতে শেষ পারছেন? করতে দেন, আমাকে শেষ করতে দেন। আমি সবার সবার উদ্দেশ্যে বলতেছি, আপনার উদ্দেশ্যে বলতেছি না। মনে করেন ভিডিওটা আমরা ওপেন করলাম, হ্যাঁ, এইখান থেকে তো আপনার কোয়ালিটিটা বাড়াই নিতে হবে। এটা আপনার এখন আপনার নেটওয়ার্কের স্পিডের উপর নির্ভর করে। ইউটিউব করে কি ওই কোয়ালিটি কিন্তু কমাই বাড়ে অটোমেটিক্যালি, যেন আপনি ভিডিওটা দেখতে পারেন। এখন এখানে 720 কেন আসতেছে, এই যে এখানে আমি কোয়ালিটি কমায় রাখছিলাম এই জন্য। তো এখন তো কোয়ালিটি 1920 আছে, আমি জুম করে রাখছি। নর্মালি জুম করে রাখলে অনেক সময় রেকর্ডিং এর সমস্যা হয়েছিল এটাকে, এই জন্য জুম করতাম না। এখন আজকে দেখি জুম করে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমরা কি নিয়ে নর্মালি কথা বলছিলাম, যে আপনি বলছিলেন এটা রিপিট করতে, হ্যাঁ। নর্মালি আমি কি করলাম, আপনারা, আমি কি বলছিলাম যে আপনি লোকাল হোস্টে কাজ করেন, বা আপনি কোনো সার্ভারে কাজ করেন, অনলাইন সার্ভারে, ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো একই রকম থাকবে না, কিছু কিছু বিষয় একই রকম। হুম, তো ওয়ার্ডপ্রেসে নর্মালি আমরা কোথায় করলাম সব কিছু, ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে এখানে প্লাগইনস ফোল্ডার আছে, থিমস ফোল্ডার আছে, আপলোডস ফোল্ডার, মানে এখানে যেগুলো আপনি আপলোড করবেন ওয়ার্ডপ্রেসে, ইমেজ আপলোড করবেন বা অন্য বিষয়, সেগুলো এই যে আপলোডস ফোল্ডারে চলে আসবে, হ্যাঁ। থিম যেগুলো আছে সেগুলো থিম ফোল্ডারে চলে আসবে, যেগুলো প্লাগইন আছে সেগুলো প্লাগইন ফোল্ডারে থাকবে, হ্যাঁ। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নেন বা কপি করে নেন, সেটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ে আপনার এই যে অন্য অন্য যে যেমন আমি ওয়ার্ডপ্রেস 3 তে নিলাম ফোল্ডারে, হ্যাঁ, এখানে কপি কপি করে আমি কিন্তু প্লাগইনে নিয়ে আসলাম। আবার থিম ফোল্ডারে থিম কিন্তু নিয়ে আসি না, এটা ইনস্টল করছি, এটা সেটা এখানে আসছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই আমরা তো এডিট করছিলাম আগের ওয়েবসাইটে, তাই না? তো নতুনভাবে নিয়ে আসলে, ওই ফাইলটা নিয়ে আসলে সমস্যা হবে কিনা, প্রশ্ন আসতে পারে না মনে? এখন কথা হলো, আমি কি জি ভাই। বলছিলাম, আমরা যে এডিটগুলো করতেছি সেটা কিন্তু আমাদের ফাইলে এডিট হচ্ছে না, সেইগুলো এডিট আপডেট হচ্ছে কোথায়, ডাটাবেজ আপডেট হচ্ছে। কোথায় আপডেট হচ্ছে? ডাটাবেজে। সো আমাদের দাঁড়াবে। মেন ফাইলে কোনো ইফেক্টই পড়বে না। আমরা তো কোনো কোড এডিট করতেছি না, আমরা কাস্টমাইজ করতেছি, আমরা ফাংশনালিটি চেঞ্জ করতেছি, তাই না, লেআউট চেঞ্জ করতেছি, অন্য এই সবগুলো লোড হচ্ছে হলো, সেভ হচ্ছে ডাটাবেজে। সো আমাদের ফাইলগুলো কিন্তু ঠিক আছে। বুঝতে পারলাম আমি বিষয়টা? ওয়ার্ডপ্রেসের বিষয়টা খুবই মজাদার, আমি এই জন্য বলতেছি মজাটা নেন। দেখবেন যে বলতেছেন না ভাইয়া ভিডিও দেখতে দেখতে ঘুম চলে আসতেছে, ওয়ার্ডপ্রেসের বিষয়টি এত মজাদার, ঘুমিয়ে আসবেন আপনার। মজাটা নেন, আর আপনি মনে করেন আপনি ক্লায়েন্টের কাজ করছেন। আচ্ছা, তো আমরা এই থিম নিয়ে কাজ করবো এখন। আচ্ছা, আজকে মূলত আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে একটু কথা বলবো, বেশি বেশি কাস্টমাইজ নিয়ে কথা বলবো নর্মালি। আচ্ছা, আর এটা আমি আলাদা করে পার্ট করে দেব। আগের যে আমাদের টপিক ডিসকাশন, এটা আলাদা করে দেবো যেন আপনাদের ক্লিয়ার থাকে বিষয়টা। আচ্ছা, আজকের ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো কিছু কিছু। গতকালকে আমরা কি কি নিয়ে কথা বলছিলাম, পোস্ট নিয়ে কথা বলছিলাম, মিডিয়া অপশন, পেজেস, কমেন্টস, তারপরে উইডগেটস, মেনুস, হুম, তারপরে এটাকে সেটিংয়ের ভিতরে এসে রিডিং নিয়ে কথা বলছিলাম, তার পারমালিঙ্কস নিয়ে কথা বলছিলাম। যারা মিস করছেন প্লিজ গতকালের ভিডিওটা দেখে নিন, কারণ আবার যদি রিপিট করি প্রচুর সময় নষ্ট হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? জি আমি ভাই। রিপিট করব না আর। রিপিট করে নর্মালি আবার যখন করব কাজ করব, কারণ একই অপশন নিয়ে তো আমাদের বারবার কাজ করতে হবে, তখন আমি তো জি মুখে ভাই, বলবো, বাট কাজের আবার ভিতরে বলবেন আবার। পুরোটুকু রিপিট করতে গেলে অনেক সময় চলে যাবে। ওকে, এখন আপনাদের, আমি যদি এই ওয়েবসাইটটা ব্রাউজ করে দেখাই একটু, ওয়েবসাইটটা হলো এমন আসতেছে, তাই না? আমি এটা লুকটা চেঞ্জ করতে যাচ্ছি। এখন এই লুকটা চেঞ্জ করতে হলে আমি একটা অপশনের কথা বলছিলাম, সেটা হলো কাস্টমাইজ। কোন অপশন? কাস্টমাইজ। কাস্টমাইজ। এখানে দেখেন, এখানে কাস্টমাইজ অপশনটা আছে অ্যাপিয়ারেন্সে। ভাই আছে। আচ্ছা, এখন আমরা যদি কাস্টমাইজ অপশনে চলে যাই, দেখেন এখানে কিছু অপশন পাবেন, প্রতিটা থিমেরই কাস্টমাইজেশন অপশন আছে।
আর ওশিয়ান ডাব্লিউপি কাস্টমাইজেশন অপশনের জন্য মানে খুব হাইলি পপুলার, কারণ এর প্রচুর পরিমাণে কাস্টমাইজেশন অপশন আছে, একদম প্রিমিয়াম থিমের মতো। ঠিক আছে, এর ফ্রি ভার্সনে প্রিমিয়াম থিমের একদম ফিলটা পাওয়া যায়, যেটা নর্মালি খুব কম থিমে দেখা যায়। এই জন্য এটা এত পপুলার। আচ্ছা, এখন আমি যদি আপাতত একটা ড্যামো ইম্পোর্ট করে নিই তাহলে ভালো হবে না বুঝাইতে? তো আমরা ড্যামো কীভাবে ইম্পোর্ট করছিলাম এই থিমে, আগে প্লাগ ইন অ্যাক্টিভ করে নিই। প্লাগ ইনসে যাই, যে আমাদের কোন প্লাগ ইনটা দরকার ছিল? ওশিয়ান এক্সট্রা না? আচ্ছা, জি ভাই। এখন তানভীরের একটা টপিকে আসি। তানভীর আমাকে বলছিল যে স্যার আমি জেনারেট প্রেস নামে একটা থিম ইনস্টল করলাম, আমি কোন কোন প্লাগইনটি ইনস্টল করব এটার জন্য। আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে সব থিমের প্লাগইন রিকোয়ারমেন্ট থাকে না, আপনি ওশিয়ান ডাব্লিউপি থিম দিয়ে নর্মাল ওয়েবসাইট বানাতে পারবেন, কিন্তু এটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। এখন আমার প্রয়োজন হলো ড্যামো ইম্পোর্ট করা। এখন ড্যামো ইম্পোর্ট নর্মালি অপশন নাই, আমাদের লাগবে হলো ওশিয়ান এক্সট্রা এই প্লাগইনটা। সো এটা অ্যাক্টিভ করতে হবে। এখন যখন আমাদের যেটা প্রয়োজন তখন আমরা সেটা ইউজ করব। হুম, তানভীর আপনি বুঝতে পারতেছেন? আপনার উত্তর পেয়েছেন তানভীর? যে আমার যেটা যখন প্রয়োজন হবে আমি তখন সেটা ইউজ করবো। আমি ওশিয়ান ডাব্লিউপি দিয়ে আমি নর্মালি ব্লগ ওয়েবসাইট বানাবো, আমার তো পেজ বিল্ডারের দরকার নেই। পেজ বিল্ডার দরকার আছে? এলিমেন্টের তো একটা পেজ বিল্ডার, তাই না? আমার তো পেজ বিল্ড করতেছে না, আমি জাস্ট লেআউট চেঞ্জ করব, কন্টেন্ট হলো পোস্ট করব, এই জন্য আমার তো পেজ বিল্ড করা লাগতেছে না। সো আমার এলিমেন্টের প্লাগইনটা দরকার নেই। আমি বুঝতে পারলাম। আবার ওশিয়ান সোশ্যাল শেয়ারিং, এটা হলো সোশ্যাল শেয়ারিং অপশনটা অ্যাক্টিভ করে দেয় এই থিমে। এখন আমার যদি সোশ্যাল শেয়ারিং অপশনটা না লাগে, সোশ্যাল শেয়ার অপশনই প্রয়োজন না হয়, ফিচার্স প্রয়োজন না হয়, তাহলে তো আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ করার দরকার নেই, রাখারই দরকার নেই, তাই না? সো জি ভাই। এটা হলো বিষয়। আচ্ছা, আমি ওশিয়ান এক্সট্রা এটা অ্যাক্টিভ করার পর দেখেন থিম প্যানেল নামে একটা অপশন তৈরি হয়েছে। আমি এটাতে গেলাম, এইটা নিয়ে তো প্রথম ক্লাসে কথা হয়েছে। স্কিপে ক্লিক করলাম। আমি নর্মালি ড্যামো ইম্পোর্ট করে কাস্টমাইজেশন অপশনগুলো বোঝাবো। হ্যাঁ, আজকে আমরা একটু কাস্টমাইজেশন অপশন সম্পর্কে ভালো করে কথা বলবো। আচ্ছা, তাহলে আমি এখানে ড্যামো ইম্পোর্ট এক্সপোর্টে গেলাম। না, ইনস্টল ড্যামোতে যাব না? জি, ইনস্টল ইনস্টল ড্যামো। ডেমো। আচ্ছা, এইখানে আমি আজকে একটা বড় ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাচ্ছি। তো কোনটা করলে ভালো হয় একটু সাজেস্ট করবেন আপনারা? আহ, লয়ারটা কেমন ভাইয়া? হুম, বড় না ছোট লয়ার? লয়ার। লয়ার তাহলে প্রিভিউ দেখি, লাইভ প্রিভিউ। এটা নর্মালি বড়ই আছে। অনেক কিছু আছে ভাইয়া। হুম, খারাপ না। দেখেন অনেকগুলো পেজ আছে। আচ্ছা, তারপরে আচ্ছা অনেক কিছু আছে। ই কমার্স নিয়ে তো আমরা পরে কাজ করতে চাইছি, সো এটাতে হাত না দিই আমি। জি আচ্ছা, ভাই, এটা লাস্টে আর দেন। কোনো টপিক, পপুলার টপিক আছে কিনা দেখি। আহ, ভাইয়া একটা স্কুল নিয়ে করো। স্কুল নিয়ে আজকে না, আজকে করলেও হতো, সমস্যা নাই, করতে পারি, সমস্যা নেই। বাট এখানে যদি স্কুলের কোনো টপিক থাকতো আমার ভালো হতো। ডেমো ইম্পোর্ট করে আমরা কাস্টমাইজ করে ওগুলো স্কুল ওয়েবসাইটের বিষয়গুলো দেখাই দিতে পারতাম। এটাও হবে যে আমরা অন্য একটা থিম আমরা ইউজ করতেছি যেখানে স্কুলের ডেমোটা আছে, হয় না? আমরা যত ভ্যারাইটি থিম ইউজ করব তত আমাদের নলেজটা বাড়বে বেশি, তাই না? ওশিয়ান জি ভাই। ডাব্লিউপি দিয়ে আপনি সব ধরনের সাইট বানাতে পারবেন, কিন্তু আপনাকে পরিশ্রমটা বেশি করতে হবে। এখন একটা থিম দেখা যাচ্ছে ওই টাইপের একটা ওয়েবসাইট বানায় রাখছে, বা ওই টাইপের থিম, রেডিমেড থিমই আছে, ভালোভাবে একটা থিম আছে যেটা আপনার কাজটাকে সহজ করে দেয়। সো আপনি ওই টাইপের থিমটা ইউজ করতে পারেন, আপনাকে একই থিম ইউজ করতে পারেন, কোনো বিষয় নেই। এখন আপনি নর্মালি পোর্টফোলিও ওয়েবসাইট বানান বেশি বেশি, তারপরে বিজনেস ওয়েবসাইট বানান, তাহলে আপনি দেখা যাচ্ছে একটা ভালো থিম দিয়ে বা পেজ বিল্ডার দিয়ে আপনি ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। আপনার কারণ আপনার এক্সপিরিয়েন্স বেড়ে যায়, এক্সপার্ট হয়ে যান ওটার উপরে। কিন্তু কখনো যদি অন্য কোনো একটি টপিক আপনাকে ই কমার্স ওয়েবসাইট বানাইতে দিল, এখন ই কমার্সের জন্য বেস্ট থিম আছে, আপনি ওই ওশিয়ান ডাব্লিউপি দিয়ে ভালো ই কমার্স সাইট বানাইতে পারবেন। কিন্তু আপনি অন্য একটা থিম, বেস্ট একটা থিম আপনি চুজ করলেন ই কমার্স ওয়েবসাইটের জন্য, তাহলে ওইটা বেস্ট হবে না এটা বেস্ট হবে? অবশ্যই ওইটা বেস্ট হবে যেটা ই কমার্স ওয়েবসাইটের জন্য। আমি যদি গুগলে সার্চ করি যে বেস্ট
ই কমার্স, বানান কি? হুম ই-কমার্স। আচ্ছা, এখন যদি আমি এখানে লিস্ট দেখি, দেখেন বেস্ট সেলিং ওয়ার্ডপ্রেস ই কমার্স থিম। হুম এই যে এটা কিন্তু খুব পপুলার একটা থিম, ফ্ল্যাটসম, ই কমার্স ওয়েবসাইটের জন্য। তাহলে ফ্ল্যাটসম বেস্ট হবে না ওশিয়ান ডাব্লিউপি বেস্ট হবে, কোনটা বেস্ট হবে? প্ল্যাটফর্ম হবে। অবশ্যই প্ল্যাটফর্ম বেস্ট হবে। সো ওই যে ঘুরে ফিরে একই একটা প্রশ্ন, যে যেটা আমার যখন লাগবে, যেটা বেস্ট হবে সেটা আমরা ইউজ করব। এটা অনেক পপুলার একটা থিম ই কমার্সের জন্য, ঠিক আছে? এবং এটা হুকমার্স প্লাগইন ইউজ করে, এটা নাম আমরা বেশি বেশি শুনবো ভবিষ্যতে, আমরা ই কমার্স ওয়েবসাইট স্যার বানাতে। এটা তো প্রিমিয়াম। হ্যাঁ, এটা প্রিমিয়াম। হ্যাঁ, আর এমনি ই কমার্স ওয়েবসাইটের জন্য ফ্রি থিম আছে। আমি যদি ই কমার্স ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করি, তো দেখেন এখানে অনেকগুলো ফ্রি থিম আসবে। আমরা প্রতিদিনই এগুলো নিয়ে কথা বলবো, কারণ আমাদের শেখা লাগবে, তাই না? এই সিডনে একদমই ভালো না ই কমার্সের জন্য, এরা মার্কেটিং এর জন্য রেখে দেয় ওদের থিম। তো এখানে অনেকগুলো থিম এখানে আছে যেগুলো ই কমার্স ওয়েবসাইটের জন্য খুব ভালো নরমালি, বাট এখানে একটা থিমও আমার পছন্দ হচ্ছে না যেগুলো ই কমার্স সাইটের জন্য ভালো। হুকমার্সের ওয়েবসাইটে যায়, হুকমার্স ওদেরই থিম আছে। হুম হুকমার্স, এই যে ওদের ওয়েবসাইটে গেলাম, হুকমার্স.com। এখানে আমি যদি এই যে থিম, অল থিমে যদি যাই, দেখেন এখানে একটা থিম আছে ওদের, স্টোর ফন্ট, ঠিক আছে? যেটি কমার্সের ওয়েবসাইটের জন্য মোটামুটি ভালো একটা থিম। ওকে, এই হুকমার্সের অনেকগুলো ফ্রি থিম আছে, তার মধ্যে হলো স্টোর ফন্ট অনেক পপুলার একটা থিম, যেটা দিয়ে খুব ভালোভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। সো কখনো যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার বাজেট খুবই কম, আমার একটা নর্মাল ফিচার্সের একটা ই কমার্স ওয়েবসাইট বানাই দাও, তাহলে আপনি একটা ফ্রি থিম ইউজ করতে পারেন, সেটার নাম হইতে পারে স্টোর ফন্ট, ঠিক আছে? স্টোর ফন্ট দিয়ে একটা খুব সুন্দরভাবে আপনি কিন্তু একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন, ই কমার্সের ওয়েবসাইট খুব ইজিলি কিন্তু বানানো যায়, ফিচার্সগুলো তৈরি করা আছে। এই যে এরকম টাইপের একটা, এবং কাস্টমাইজ করে নিতে পারবেন, HTML CSS করে নিতে পারবেন, আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন, আরো সুন্দর করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা দিয়ে কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন ক্লায়েন্টকে, এবং খুব সহজে, খুব অল্প সময়ে। তো বেশি বেশি ঘাটাঘাটি করবেন, বেশি বেশি শিখতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এই লয়ার এটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। নর্মালি আমরা এখন শিখবো হলো ড্যাশবোর্ডটা একটু ভালো করে শিখবো, আর কাস্টমাইজেশন বিষয়টা ভালো করে শিখবো। যে একটা ওয়েবসাইটের লুক আছে এরকম, আমরা আমাদের পছন্দ মতো এটা চেঞ্জ করব, ঠিক আছে? সবাই রেডি? আচ্ছা, আপনি বলছেন যে ডাব্লিউ ফর্ম লাইট এটা হলো প্রিমিয়াম কেন বলতেছে? হ্যাঁ, এটা হলো নর্মালি, প্রিমিয়াম সাপোর্ট হ্যাঁ চাইতেছি প্রিমিয়াম কিসের সাপোর্ট জন্য? হলো, এটা হলো আপনার যদি, এটা তো ফ্রি আমরা ইউজ করতেছি, হ্যাঁ, এটা প্রিমিয়াম ভার্সন আছে। হুম যদি আপনি এই টাইপের সাপোর্টগুলো চান, এই জন্য আপনার প্রিমিয়ামের কথা বলতেছে, বুঝতে পারলাম? জি ভাই। প্রিমিয়াম সাপোর্টের জন্য। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা তাহলে ড্যাশবোর্ড থেকে শুরু করি মূলত আমাদের কাজটা। এখানে ড্যাশবোর্ডটা কখন আসবে? যখন আমরা একটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবো, প্রবেশ করব, হ্যাঁ, তখন আমাদের ড্যাশবোর্ডটা আসতেছে। এখানে কি কি আছে দেখেন, এখানে কন্টাক্ট ফর্মের বিষয়টা দেখাচ্ছে, তারপরে কুইক ড্রাফট প্রতিদিন আমরা একটা একটা করে অপশন শিখবো, সেটা আমরা জানছিলাম, তাই না, ক্লাসের প্রথম দিকে, যে ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো একদিনে গাছের মাথা না ওঠে, প্রতিদিন আমরা একটু একটু করে শিখবো। আচ্ছা, এখানে কুইক ড্রাফট হলো, আপনাদের কখনো দেখা যাচ্ছে যে পোস্ট করার সময় খুব কম, আপনি কুইকলি একটা পোস্ট করে দিতে যাচ্ছেন। নর্মালি এগুলো আমাদের জন্য না, এগুলো ক্লায়েন্টের জন্য। তো এখানে টাইটেল, এখানে কন্টেন্ট লিখে সে একটা পোস্ট করতে পারে। আবার দেখা যাচ্ছে ক্লায়েন্টের একটা আইডিয়া আসলো মাথায়, হ্যাঁ, তো সে কুইকলি সে টাইটেল একটা কন্টেন্ট দিয়ে আইডিয়াটা সেভ করে রাখতে পারে, দেন পরে ওর ডিটেল ওটা নিয়ে পোস্ট করতে পারে। হুম তারপরে এখানে অন্য অন্য বিষয়গুলো আছে আর কি, যেমন একটু যদি আমি এখানে নিচে আসি, এই যে এখানে আমাদের ওয়েবসাইটে কতগুলো পোস্ট আছে, কতগুলো পেজ আছে, কয়টা কমেন্ট আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তো এটা যদি আমি উপরে রাখি, কারণ এটা ইম্পর্টেন্ট, আমাদের লাগে এটা নর্মালি, এই যে এটা উপরে ধরে এনে এখানে দিয়ে দিলাম,
কান ধরে ধরে না, হ্যাঁ। তারপর আমরা যদি আবার নিচে আসি, নিচে এগুলো আমাদের অতটা লাগবে না, সো এগুলো বাদ। আমাদের কমেন্টটা লাগবে, এই যে কমেন্টটা লাগতে পারে, এই যে রিসেন্ট কমেন্ট, হ্যাঁ। আমি ধরে এনে আমি এই যে উপরে দিয়ে দিলাম, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের পোস্ট নিয়ে তো কথা বলা হয়ে গেছে, পোস্ট নিয়ে আর রিপিট করবো না। মিডিয়া নিয়ে কথা বলা হয়ে গেছে, যেগুলো মিডিয়ার লিস্টগুলো থাকে, যেগুলো আমরা আপলোড করতেছি। পোস্টে কি থাকে, যেগুলো আমরা পোস্ট করতেছি, এই যে আমাদের এই যে নিউজ, এখানে নিউজ মিনিতে পোস্ট দেখাবে নর্মালি, বা আমাদের ওয়েবসাইট থেকে দেখি নর্মালি, এটা রিফ্রেশ করি, এই যে নিউজে গেলাম, নিজে এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে না, এই যে এগুলো পোস্ট, সেগুলো কিন্তু পোস্ট করা আছে এখানে, হ্যাঁ। এগুলো নিয়ে তো গত ক্লাসে কথা বলছে, এই যে ওই পোস্টগুলো করা আছে। তারপর মিডিয়া যেগুলো এই যে ড্যামো ইম্পোর্ট করছি আমরা, এই ইমেজগুলো অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে অন্য ওয়েবসাইট থেকে, যখন ড্যামো ইম্পোর্ট হয়েছে তখন এগুলো সব আপলোড করে দিছে, আমাদের মিডিয়া গ্যালারিতে আপলোড করে নিছে এগুলো। আচ্ছা, তারপর এই যে পেজেসে কি আছে, যে পেজগুলো আমরা তৈরি করছি নর্মালি, আমরা তো এখানে কোনো পেজ নর্মালি তৈরি করি নাই, আমরা ড্যামো ইম্পোর্ট করছি। তো ড্যামোতে, এই যে ড্যামোতে যে পেজগুলো ছিল সেই পেজগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। দেখেন এই যে যদি আমি কন্ট্যাক্টে যাই, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট পেজটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে আছে। আমরা এগুলো কাস্টমাইজ করবো আজকে বসে বসে, হ্যাঁ। তারপরে এই যে সব এখানে কিন্তু পেজগুলো আছে। তারপরে কমেন্টসে কি আছে, আমাদের এই যে পোস্টগুলো, যারা গত ক্লাসে দেখেন নাই, ভিডিওটা এখনও দেখেন নাই, তারা একটু ধারণা নিয়ে নেন। এই যে আমাদের ব্লগের যে পোস্ট, হ্যাঁ, এই যে ব্লগ পোস্ট, এই পোস্টের নিচের দিকে দেখেন এই যে কমেন্ট আছে, এই যে কমেন্ট বক্স আছে। আমরা যদি এখানে নতুন একটা কমেন্ট করি, হাই নাইস আর্টিকেল, আমরা যদি এটা পোস্ট কমেন্টে ক্লিক করি এবং আমরা যদি কমেন্ট এই অপশন আছে, দেখেন এই কমেন্টে কিন্তু এখানে শো করতেছে যে আমি একটা কমেন্ট করছি নাইস আর্টিকেল, হ্যাঁ। তারপরে এটা তো এলিমেন্টর প্লাগইন আমরা পেজ বিল্ডার ইউজ করছি, সেটার অপশন এখানে আসতেছে, এখানে দেখাচ্ছে, হ্যাঁ। তারপরে এখানে টেমপ্লেটস, এটাও এলিমেন্টর পেজ বিল্ডার থেকে আসছে, এলিমেন্টর পেজ বিল্ডার থেকে। তারপরে ডাব্লিউপি ফর্মস, এটা নিয়ে তো অলরেডি আমরা কথা বলছি, আমরা যে কন্ট্যাক্ট ফর্মগুলো তৈরি করছি সেগুলো এখানে আছে, এটা নিয়েও ডিটেল একসময় কথা বলবো। তারপর অ্যাপিয়ারেন্সের মধ্যে কি কি আছে সেটা আমরা কি কি দেখছি, থিমস দেখছি, উইডগেট দেখছি, মেনু দেখছি। আজকে আমরা কাস্টমাইজ নিয়ে একটু কথা বলবো, ওকে। তারপরে প্লাগইন অপশনটা আপনারা জানেন, ইউজার অপশন সম্পর্কে একটু ধারণা আপনাদের দিয়ে দিই এখন। আপনারা কয়েকজন ইউজার অপশন নিয়ে প্রশ্ন করছিলেন। আচ্ছা, এখন ইউজার অপশনটা জিনিসটা কি, ইউজার মানে কি, ব্যবহার করি, তাই না? আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করছিলাম, ওয়েবসাইট বানাইছিলাম, তখন এই ইউজার নামটা দিয়েছিলাম রাব্বি, এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, জি ভাইয়া। এই যে এটা দিয়েছিলাম কিন্তু রাব্বি, হ্যাঁ। আর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে নর্মালি শো করবে না সিকিউরিটি রিজনের জন্য। আমরা যদি নতুন পাসওয়ার্ড চাই তাহলে সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে আমরা পেয়ে যাবো এটা। তাহলে আমরা যদি ইউজার অপশন নিয়ে একটু সিম্পলি কথা বলতে চাই, তাহলে আপনি একটা ইউজার অলরেডি আছেন, নতুন যদি একটা ইউজারকে আপনি রাখতে চান আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে আপনি কি করতে পারেন তখন, এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু দেখেন ইউজার নেম দিতে বলতেছে, যেগুলো আমরা ওয়ার্ডপ্রেস যখন সেট আপ করছি তখন কিন্তু এই টাইপের অপশনগুলো আমরা ওখানে পাইছি, ইমেল অপশন পাইছি, হ্যাঁ। তারপরে পাসওয়ার্ড অপশন পাইছি, কিন্তু এখানে দেখেন আমরা যেহেতু নতুন একটা ইউজার অ্যাড করব, সেহেতু এই অপশনটা আমাদের এখন দিচ্ছে। এখন আমরা যদি এখানে ইউজার দিই সাপোজ রিয়াদ, রিয়াদ, তারপর রিয়াদের একটা ইমেল দিলাম, সাপোজ riyad@gmail.com, হ্যাঁ। এখানে ফার্স্ট নেম দিলাম রিয়াদ হোসেন। তারপরে এখানে রিয়াদের ওয়েবসাইটটা মনে করেন নাই, আমি ফাঁকা রাখলাম। এখানে জেনারেট পাসওয়ার্ড, এটা ডাইনামিক নিউ একটা পাসওয়ার্ড এখানে তৈরি হচ্ছে, ক্লিক করতে নতুন পাসওয়ার্ড তৈরি হচ্ছে। আমি যদি সিম্পলি পাসওয়ার্ড দিলাম, যদি আমাদের উইক পাসওয়ার্ড, সেহেতু কনফার্ম উইক পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের এখানে রোলটা করতে হবে, রোল। এখন রিয়াদকে আমি কি হিসাবে অ্যাড করতে যাচ্ছি, সাবস্ক্রাইবার হিসাবে, কন্ট্রিবিউটর হিসাবে, অথর হিসাবে, এডিটর হিসাবে, নাকি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে? এখন অ্যাডমিনিস্ট্রেটর মানে কি? অ্যাডমিনিস্ট্রেটর মানে হলো আপনি পুরো ওয়েবসাইট নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন, যেমন আমি এখন পারতেছি, তাই না? কোনো রুলস নাই, মানে বাধা নাই আর কি, সব কিছু করতে পারবে। এডিটর মানে কিছু কিছু লিমিটেশন থাকবে এবং কিছু কিছু জায়গায় লিমিটেশন থাকবে না, নর্মালি সে কাজগুলো করতে পারবে। এইভাবে
প্রতিটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে। আপনারা যদি ওয়ার্ডপ্রেস ইউজার রোল লিখে সার্চ দেন, ইউজার রোল লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের এই রোলগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে আসতে পারবেন। আমি এটা নিয়ে বেশি কথা না বলে এখন, হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস ইউজার রোল, এখানে দেখেন বিস্তরভাবে লেখা আছে, এই দেখেন সিম্পলি লেখা আছে এখানে। এগুলো আপনারা একটু পড়ে নেন, এখানে বিস্তর একটু লেখা আছে, এগুলো পড়ে নেন যে কার মানে অ্যাডমিনিস্ট্রেটর কী কী কাজ করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, তারপরে যে এডিটর কী কী কাজ করতে পারবে সেগুলো, এগুলো একটু পড়ে নেন। আমি এটা নিয়ে বেশি কথা না বলি। তাহলে একটা ইউজার কিভাবে ক্রিয়েট করবেন আপনি? সাপোজ আমি রিয়াদকে অ্যাডমিনিস্ট্রেটর দিতে যাচ্ছি, তো অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, এখানে দেখেন রিয়াদের নামে একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে। সো ইউজারের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, সবাইকে বুঝতে পারছেন? কিভাবে বললেন না কেন? আপনারা লাস্ট 2-3টা ক্লাসে বিশেষ করে কোনো ভিডিও মিস করবেন না, কারণ এই প্রথম 2-3টা ক্লাসে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তর কথা বলা হয়েছে এবং আরও 2-3টা ক্লাসে কথা বলবো। সো আমি একদিনে সবগুলো না দেখে আমি প্রতিদিন একটু একটু করে দেখাইতে যাচ্ছি, ঠিক আছে, যেন আমরা একটু আগাইতে পারি সামনের দিকে। সো যে মিস করবে সেই বিপদে পড়বে। এখন আপনাদের হইতে পারে, স্যার আমরা তো একদিনে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা শেষ করতে পারতেন বা দেখায়, এখন ড্যাশবোর্ড আপনি বেসিক ড্যাশবোর্ডটা দেখাই দিলাম, নতুন নতুন বিষয়গুলো যখন আসতেছে তখন আবার ওটা নিয়ে কথা বলতে হচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি যে একদিন এভাবে না দেখে প্রতিদিন নতুন নতুন বিষয়গুলো আসবে, ওটা নিয়ে কথা বলবো, তখন যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা নিয়ে কথা বলবো, আপনারা ওগুলো শিখে যাবেন। যদি গ্যাপ দেন সেটা আপনাদের ফল্ট, আপনারা গ্যাপ দিবেন, আপনারা সমস্যা পড়বেন, আপনারা শিখতে পারবেন না। আচ্ছা, এখন আপনি যে ইউজার, একটা ইউজার আমি অলরেডি লগ ইন আছে এখানে, হ্যাঁ, এখন আমি আর বিস্তারিত আমার সম্পর্কে কিছু একটা লিখবো, এটার জন্য আমাদের এই যে প্রোফাইল নামে অপশনটা আসতে হবে, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ, এই যে দুটা ইউজার কি একসাথে ঢুকতে পারবে? না মানে সরি, মানে একই কম্পিউটার থেকে না আলাদা আলাদা? না, হ্যাঁ অবশ্যই। আপনি যদি এখানে 100 জন ইউজার থাকে, 100 জন ইউজার আলাদা আলাদাভাবে করতে পারবে। কেন আপনি এক নিজের কম্পিউটার থেকে মতো। দুজন একসাথে থাকবে না? আচ্ছা, এক কম্পিউটার থেকে আলাদা বলতে, আলাদা হ্যাঁ, থাকবে। এক কম্পিউটার থেকে আপনি সাপোজ এখানে তো একটা ইউজার লগ ইন করে রাখছেন, তাই না? আপনি যদি চান জি, যে অন্য একটা ব্রাউজার আটা ইউজার দিয়ে লগ ইন করবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সিম্পল তারপর বললাম। হ্যাঁ, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন, এখানে মেন পার্টগুলো কি, এগুলো আপনার একটু পড়ে নেন, হ্যাঁ, এগুলো দেখায় মাথা নষ্ট করাতে যাচ্ছে না। এখানে দেখেন ইউজার নেম কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নাই ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ, ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এইখানে এসে ওয়ার্ডপ্রেসের অপশনে এসে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। আপনি ইউজার নেম খুব সহজে চেঞ্জ করতে পারবেন আপনি যদি ডাটাবেস সম্পর্কে একটু ভালো ধারণা রাখেন, তখন আমি আপনাদের দেখাই দিতে পারবো, যদি আপনারা চান ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা নোট করে রাখেন, ক্লাসের শেষের দিকে একটু দেখাই দেবো, এখন দেখাই দিচ্ছে না। এখন ফাংশনে একটু কথা বলি আমরা। তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, তারপরে এখানে কোন নামটা ডিসপ্লেতে শো করবে, যেটা আমাদের এই যে এখানে শো করতেছে, দেখছেন এই যে কি নাম শো করবে, এখানে সাপোজ দিলাম রাব্বি। দেখেন এই নামটা কিন্তু দেখেন নতুন একটা নাম চলে আসছে রাব্বি। এখন এই নামটা যদি আমি দিতে চাই, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপর ইমেল, এখানে ইমেল চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়েবসাইটের নাম, এটা ডিফল্টভাবে ওয়েবসাইটের নামটা, যেটা আমি যখন লগ ইন করছিলাম, ইনস্টল করছিলাম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসটা, তখন এইটা কিন্তু ওয়েবসাইট হিসেবে ডিফল্ট ওয়েবসাইট হিসেবে সেট আপ হয়ে গেছে, আমরা এটা চেঞ্জ করতে পারি। আবার এখানে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। এবার সাইড, আপনি বলছিলেন না যে আমি এখানে ইমেজটা কীভাবে চেঞ্জ করব, দেখেন টপিকগুলো কিন্তু সামনে সামনে আসতেছে। আচ্ছা, এই ইমেজটা জি স্যার। এই ইমেজটা কিন্তু সহজে চেঞ্জ করতে পারবেন। এখানে দুইভাবে চেঞ্জ করতে পারেন, আপনি কোনো প্লাগইন ইনস্টল করতে পারেন, যেটা আপনি আপলোড করে, এখানে আপলোড করে ইমেজটা চেঞ্জ করবেন। আর একটা হইতে পারে যে এখানে ইউ ক্যান চেঞ্জ ইয়োর প্রোফাইল পিকচার অন গ্রাভাটার। গ্রাভাটার হলো একটা ওয়েবসাইট যেটা কিনা ওয়ার্ডপ্রেস নিয়ে মানে ওয়ার্ডপ্রেসের নির্মাতাই তৈরি করছে ওইটা, হ্যাঁ, তাদের একটা ওয়েবসাইট। ওখানে যদি আপনি ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট করে একটা ইমেজ আপলোড করে রাখেন, হ্যাঁ, সেই ইমেজটা এখানে শো করবে আপনার ইমেলের মাধ্যমে। এখন আমি যদি কোনো একটা প্লাগইন দিয়ে আমার ছবিটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে ভালো হবে না এটা? তো
তো এখন একটা প্লাগইন দেখাই দিই। ভাই আবার এই গুগল জায়গায় কিন্তু থেকে। আরেকটি কথা আছে। হ্যাঁ বলেন। এই জায়গায় কিন্তু আমি ইউজারের মধ্যে ইমেজটা চেঞ্জ করতেছে না, সাইড বাই ছবিটা চেঞ্জ হচ্ছে ব্লগ পোস্টে। হুম। দুটা দুই কথা হইলো না? না, আপনি যখন এটা নর্মালি নির্ভর করে ইউজারের উপর ভিত্তি করে। আপনি যখন এই ইউজারের জন্য কিন্তু একটা ইমেল দিয়ে একটা ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্টই করা যাবে। তার মানে একটা ইউজার নেমের জন্য একটা ইমেল ফিক্সড। তো আপনি যদি এই গ্রাহকটার থেকে একটা ছবি চেঞ্জ করে নিয়ে আসেন, তো ওই ইমেল ওই ইউজার নেমের জন্য একটাই ছবি, এবং ওই ছবিটা সব জায়গায় শো করবে আপনার ওয়েবসাইটের। বুঝতে পারলাম? না না ভাই, আমি এটা বলি না, এই যে তাহলে? সাইডে যে ব্লগ পোস্টটা করছিল, ব্লগ হুম। পোস্টে ওর ছবিটা চেঞ্জ করতে চাইছিল হুম। না? না, ও ব্লগ পোস্টে চেঞ্জ করতে চাইনি, সাইট চাইছে যে এখানে আমার নাম আছে, এখানে আমার ইমেজটা আমি চাই। সাইজের প্রশ্নটা ও ছিল তাহলে এমন। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে নর্মালি একটা প্লাগ ইন অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিয়ে যদি আমি নর্মালি এটা যদি সার্চ করি ওয়ার্ডপ্রেসের বিষয় নিয়ে, যে হাউ টু চেঞ্জ ইউজার প্রোফাইল পিকচার ইন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, যদি আমি এটা সার্চ করলাম, করার পর দেখেন কিন্তু ইউজার প্রোফাইল পিকচার নামে একটা প্লাগ ইনের কথা বলতেছে না? এ একটা প্লাগ ইন, তো আমি যে কোনো একটা নিতে পারি। আমি এইটা দেখেন রেটিং ভালো আছে এবং 202টা রেটিং পড়ছে। আমি যদি এটা নিই, এটা আমি কপি করে বা আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। ভাই মূলত তাহলে ওয়ার্ডপ্রেসে কি থিম আর প্লাগইনেরই তো কাজ দেখা যায় বেশি। হ্যাঁ, ওইরকমই কিছুটা। আচ্ছা, এখান থেকে আমি ডাউনলোড করে। কিছুটা যাই করার প্লাগইন দিয়ে করা লাগতেছে। হুম। আচ্ছা, দেখেন এটা কিন্তু প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আমি ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করলাম। করার পর বেশি কিন্তু সময় লাগলো না। হ্যাঁ। আচ্ছা, আমি এবার দেখেন এই প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন এটাতে রিফ্রেশ করি প্রোফাইলে, দেখেন এখানে কিন্তু চেঞ্জ করার কথা বলতেছে, দেখছেন? প্রোফাইল পিকচার আমি যদি চেঞ্জ করি, সাপোজ এটা নিই। হুম। এখন এটা সিলেক্ট করে আমি যদি এটা অ্যাড করে নিই, হ্যাঁ, এখানে অ্যাড করে দিলাম প্রোফাইল পিকচারটা। তারপরে যদি আপডেট প্রোফাইলে ক্লিক করি, আমি ক্লিক করার পর দেখেন এই কিন্তু প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পর স্যার দুইটা এলো এটা দুইটা আসছে। এটা একটা অরিজিনাল সাইজ আর এটা থাম্বনেল সাইজ রিসাইজ করে নিছি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওইটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই। হুম। নর্মালি এখানে ছোট সাইজের ইমেজ দিবেন, বড় সাইজের ইমেজ কখনো দিবেন না। আচ্ছা, এখন যদি আমার ওয়েবসাইটে আসে, নিউজে যাই, নিউজে আসার পর আচ্ছা, তারপরে যদি একটু পোস্ট একটা ওপেন করি, নিচে আসি। আচ্ছা, এটা হলো ওশেন ডাব্লিউপি ইউজার নামে একটা কমেন্ট করছে। আচ্ছা, এখানে যদি আমি ইমেজ রাখতে চাই, মানে আমার সম্পর্কে কিছু থাকবে, ইমেজ। তারপরে আমি যদি একটু উইথগেটে যাই, দেখি এখানে কোনো আছে কিনা, উইথগেট আছে কিনা। এই যে দেখেন অ্যাবাউট মি, এটা হলো ওশেন ডাব্লিউপির একটা উইথগেট। হ্যাঁ, এটা যদি আমরা এই লেফট ডিফল্ট সাইড বার, অর্থাৎ এই যে সাইড বার আছে না, এই সাইড বারে যদি দিয়ে দিই, এখানে কাস্টমাইজেশন করার অপশন আছে অবশ্য। আচ্ছা, এখান থেকে ভালো বোঝা যাবে না, পোস্টের বিষয় থেকে ভালো বোঝা যাবে। আমি কাস্টমাইজে চলে যাই একবারে। কাস্টমাইজে গেলাম, যাওয়ার পর এখানে একটা অপশন আছে যে ব্লগ, তারপরে সিঙ্গেল পোস্ট, তারপরে এখানে অথর বক্স তো আছে এখানে, কিন্তু অথর বক্স এখানে শো করলো না। আচ্ছা, দিস পোস্ট হ্যাজ ওয়ান কমেন্ট, এখানে অথর বক্স তো পোস্ট শো করতেছে না। এখানে অথর বক্স শো করার কথা নাই। আর যাই হোক, আপনার এইভাবে একটা ইমেজ শো করবে এখানে। হ্যাঁ, এতটুকু জেনে রাখেন। এখানে দেখাচ্ছে না কি জন্য বুঝলাম না। অথর বক্সটা চলে আসার কথা ছিল এখানে, এই যে এটার পরে অথর বক্স আসার কথা ছিল, বাট এখানে নাই। মানে প্রিমিয়াম। না না, এই ওয়ার্ডপ্রেস এইগুলো সবই ফ্রি এবং এটা হাইলি কাস্টমাইজেবল এবং সবকিছু অলমোস্ট সবকিছু করা যায়।
এখানে আসার কথা, চলে আসার কথা ছিল, বা আসতেছে না, কোনো সমস্যা হয়তো বা হয়েছে। আচ্ছা যাই হোক, তো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা প্লাগইন দিয়ে সেটা তো দেখাই দিলাম আমি। হুম। জি, আচ্ছা, তাহলে এতটুকু করার সমস্যা আছে? এটা চেঞ্জ করা যাবে। হুম। তো গত গতকালকে আমরা ড্যাশবোর্ড নিয়ে কথা বলছিলাম, আজকে বাকি বিষয়গুলো শেষ করে দিয়ে আমরা কাস্টমাইজেশনে চলে যাব। ওকে। আচ্ছা, এখন আমরা আসি টুলস। এতটুকু কারো সমস্যা আছে? হ্যাঁ। বলো, আমি একা বললে তো হবে না ভাইয়ারা, বলো। আচ্ছা, এখন টুলসে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। হ্যাঁ, এখানে নর্মালি যদি আমি একটু বিস্তারিত যদি কথা বলি তাহলেও খুব কম। যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কিছু একটা বিষয় আছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার অন্য একটা ওয়েবসাইট থেকে আপনার এই ওয়েবসাইটে সাপোজ আপনি পোস্ট নিয়ে আসবেন কপি করে, হ্যাঁ, সুন্দর করে নিয়ে আসবেন, একবারে সবগুলো নিয়ে আসবেন। তাহলে আপনার এখানে দেখেন, যদি ব্লগার ওয়েবসাইট, ব্লগার হলো গুগলের একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে আপনি সব সব পোস্ট যদি নিয়ে আসতে চান তাহলে আপনি এই প্লাগইনটি ইউজ করতে পারেন। এটা টুলস একটা ইনস্টল করতে পারেন। আবার ওয়ার্ডপ্রেস সাইট থেকে যদি নিয়ে আসতে চান এটা ইনস্টল করতে পারেন। হ্যাঁ, করে নিয়ে আপনি পোস্ট ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। আমি যদি এক্সপোর্টে চলে যাই, তাহলে এখন আপনার এই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে আপনি কন্টেন্ট ট্রান্সফার করবেন। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু অপশন আছে যে কী টাইপের কন্টেন্ট ট্রান্সফার করবেন, সবগুলো নাকি শুধু পোস্ট, নাকি শুধু পেজ, হ্যাঁ, না নাকি শুধু মিডিয়া বা ছবিগুলো। এগুলো কিন্তু সিলেক্ট করে আপনি যখন ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করবেন তখন একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই যে এখন এই টাইপের ফাইলগুলো দিয়ে এখন এক্সপোর্টে ক্লিক করেন। ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসে এখানে ক্লিক করেন, ইনস্টল হচ্ছে। আচ্ছা, এবার রান ইম্পোর্টারে ক্লিক করি। দেখেন যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম না, সে ফাইলটা যদি আমরা এখানে জাস্ট ছেড়ে দিই বা চুজ করে নিতে পারি এখান থেকে, হ্যাঁ, কোথায় ডাউনলোড হয়েছে সেটা হয়তো বা ডাউনলোড ফোল্ডারে, এই যে এখানে কিন্তু চলে আসছে, দেখছেন, এই যে, হ্যাঁ, এটা যদি ওপেন করি দেখেন চলে আসলে। এখানে যদি আমি আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট করি তাহলে এখানে কিন্তু বলতেছে যে আমি সব ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে আসতে চাই কিনা আমাদের অন্য ওয়েবসাইট থেকে। সো আমি একই ফাইল একই ওয়েবসাইটের মধ্যে রাখতে যাচ্ছি, এই জন্য এরকম বলতেছে। বা আমরা খুব একটা পরিবর্তন দেখতে পারবো না, বাট রুলস অলমোস্ট সেম। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ। এই যে মূলত টুলসটা আমরা ব্যবহার করব আমাদের যে রানিং ওয়েবসাইট এটা থেকে অন্য জায়গায় হ্যাঁ। যদি আমরা ছবি আপলোড করতে চাই তাহলে হুম। এক্সপোর্ট, হুম। আর অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে আসতে চাই তাহলে আমরা ইম্পোর্ট হ্যাঁ। ব্যবহার করে নিয়ে আসবো। না না, ইম্পোর্ট হলো আপনার, এক্সপোর্ট হলো এই ওয়েবসাইটে আপনি ফাইলগুলো ব্যাকআপ করে নিলেন, ঠিক আছে। আর ইম্পোর্টে যে আপনি ওই ওয়েবসাইটের ইম্পোর্ট অপশনে যে এই যে ইম্পোর্টে গেলাম, রান ইম্পোর্টারে অন করলে এই যে অপশনটা আসবে, তখন এই যে এক্সপোর্ট করলেন সেই ফাইলটা আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন ওই ওয়েবসাইটে। আচ্ছা, একটু আমাদের আগের ওয়েবসাইটে যাই, এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেখি পাসওয়ার্ড মনে আছে আপনাদের? আমার মনে আছে। ভাই 1 2 3 4 5 6 7 8 হুম। 9 তো অ্যাডমিন। আচ্ছা, এটাতে আমি যদি লগ ইন করি, লগ ইন করে পোস্টটা ইম্পোর্ট এক্সপোর্ট করে নিই। এটা কিছুটা ড্যামো ইম্পোর্টের মতো। আমরা এই যে ড্যামো ইম্পোর্ট করলাম না, থিম প্যানেলে এসে ইনস্টল ড্যামো, ঠিক জি আছে, জি। ওইটার মতোই, ড্যামো ইম্পোর্টের মতোই। বুঝাতে পারলাম? আচ্ছা, এখানে আমরা যদি টুলসে আসি, আসার পর ইম্পোর্টে ক্লিক করি, এখানে কিন্তু ইম্পোর্ট অপশনটা নাই। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিই আবার, ওয়ার্ডপ্রেস ইম্পোর্ট এক্সপোর্ট টুলটা। ওকে, রান ইম্পোর্টার। আচ্ছা, একটু পোস্টে যাই, দেখেন এখানে কি কি পোস্ট আছে। আমাদের এটা কিন্তু ডিফারেন্ট, এখানে পোস্ট আছে এগুলো, হ্যাঁ। আমরা যদি এটা ইম্পোর্টে ক্লিক করি, ফাইলটা এখানে সিলেক্ট করলাম, ওপেন করলাম, এবার আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্টে যদি ক্লিক করি, হুম, এবার আপনাদের বলে দিতে বলতেছে যে কোন ইউজারের আন্ডারে আপনি এটা ইম্পোর্ট করবেন। আমি এই ইউজারে আছি, সো এই ইউজারটা সিলেক্ট করলাম। আর ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, মানে এই যে আমরা এক্সপোর্ট করলাম, এক্সপোর্টের মধ্যে ইমেজ ফাইল আছে, অনেক ফাইল আছে যেগুলো ডাউনলোড করার প্রয়োজন হইতে পারে, সেগুলো আমরা ডাউনলোড করে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবো।
সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাবমিট করব। এগুলো সব এখন ইম্পোর্ট হচ্ছে। হুম এই যে কিছু কিছু ইম্পোর্ট ফেল দেখাচ্ছে, কারণ এলিমেন্টর প্লাগইনটা আমাদের কি করা নাই, ইনস্টল করা নেই ওয়েবসাইটে, এই জন্য ফেল দেখাচ্ছে। হ্যাঁ, আর এই যে এটাতে ফেল দেখাচ্ছে, বাট বাকিগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এই যে পোস্ট, এটা যদি রিফ্রেশ করি, দেখেন এখানে পোস্ট চলে আসছে, দেখছেন? বুঝতে পারলেন বিষয়টা এবার? হুম এই যে এখানে কিন্তু পোস্ট চলে আসছে, সেম পোস্ট। এই যে এই পোস্টটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, নিউজ, এই যে এই পোস্টটা আমাদের অন্য ওয়েবসাইটে চলে গেছে। এতটুকু বুঝতে পারছেন ইম্পোর্ট এক্সপোর্টের বিষয়টা? জি ভাই। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ড্যাশবোর্ড খুবই বিরক্তকর লাগে, মানে স্টুডেন্টরা বলে স্যার, মানে নর্মালি স্টুডেন্ট ড্যাশবোর্ড দেখতেই চায় না ভালো করে। এই জন্য আমি প্রতিদিন একটু একটু করে ড্যাশবোর্ড দেখাইতে চাইছিলাম, যেন আপনাদের বোরিং না লাগে। যখন যে টপিক দরকার তখন সেই টপিক নিয়ে কথা বলবো। এই যে আজকে একটু ড্যাশবোর্ড ঢালাওভাবে দেখাইতে লাগছে, এই যে আজকে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে খুব একটা পরিবর্তন দেখা যায় না, তো এই জন্য ঘুম পাই বা বিরক্ত লাগে। আচ্ছা, তাহলে টুলস ইম্পোর্ট এক্সপোর্টটা ক্লিয়ার সবার না? আচ্ছা, এখন একজন বললেন যে আবার দেখাই দেন। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে এইটা হলো আমাদের কি, একটা ছিল লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আর নতুন যেটা ক্রিয়েট করলাম সেটা হলো লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস 3। এখন এই ওয়ার্ডপ্রেস 3-তে কিন্তু অলরেডি অনেকগুলো পোস্ট আছে। এখন এই পোস্টগুলো আমি ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটে নিয়ে আসবো। হুম এটা আমরা অলরেডি নিয়ে চলে আসছি। এই যে এখানে যে পোস্টগুলো আছে, এই যে পোস্ট, এখন আমাদের এই ওয়েবসাইটে যদি পোস্টে যাই, দেখেন এই পোস্টগুলো আমরা ইম্পোর্ট করে, মানে এইটা এক্সপোর্ট করে এইটাতে ইম্পোর্ট করছি, ঠিক আছে? আর এর জন্য আমরা কি করলাম, এর জন্য আমরা সিম্পলি এই যে টুলসে আসছি, টুলসে আসার পর এক্সপোর্টে ক্লিক করছি, অর্থাৎ এই ওয়েবসাইটের পোস্টগুলো আমরা অন্য ওয়েবসাইটে নেওয়ার জন্য। তাহলে এখানে কোন কোন অপশনগুলো আমরা চুজ করব? আমি যদি শুধুমাত্র পোস্টগুলো এক্সপোর্ট করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র পোস্ট এখানে ক্লিক করলেই হবে। আর অন্য অন্য অপশনগুলো আপনারা দিয়ে দেবেন, কোন কোন ক্যাটাগরির পোস্টগুলো শুধু আপনারা নেবেন, বা কত তারিখ থেকে শুরু হবে, কত তারিখে শেষ হবে। হ্যাঁ, কোন অথরের পোস্টগুলো নিতে যাচ্ছেন, এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন, করে ওই ইন্ডিভিজুয়াল টাইপের বিষয়গুলো আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন অন্য ওয়েবসাইটে। নাকি আপনারা পেজেসগুলো নিতে যাচ্ছেন, নাকি আপনার শুধু ছবিগুলো, এইগুলো আপনি এক্সপোর্ট করে আপনি সাপোজ এইখানে নিয়ে আসবেন। এখানে আমরা কি করলাম, আবার টুলসে যে ইম্পোর্টে ক্লিক করলাম, করে এখানে এই যে এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করলাম। হুম এটা এখানে এই যে ইনস্টল নাওতে ক্লিক করে অ্যাক্টিভ করলাম। এখানে যদি আমরা প্লাগইনসে যাই, তাহলে কিন্তু এই যে প্লাগইনটা দেখতে পারবো, এই যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এই অপশনটার জন্য এই যে রান ইম্পোর্টারে যদি ক্লিক করি, তাহলে যে ফাইলটা আমরা এই যে ডাউনলোড করলাম, এই যে এই ফাইলটা আমরা ডাউনলোড করলাম, এইটা সিলেক্ট করে আমরা এটা ফাইলটা ইম্পোর্ট করে নিতে পারি, ঠিক আছে? এই যে আমরা ডেমো ইম্পোর্ট করলাম না, এই যে থিম প্যানেলে যে ইনস্টল ডেমো অপশন, এই যে ইনস্টল ডেমো অপশন, এখান থেকে কিন্তু একই রুলস, অলমোস্ট একই জিনিস। এখানে কিন্তু দেখেন ইম্পোর্ট দ্য মানে এই ডেমোটা ইম্পোর্ট করো তাই বলতেছে। মানে এই প্লাগইনসটা দিয়ে, এই টুল দিয়ে এই ওশেন ডেভেলপে অলরেডি অনেকগুলো রেডিমেড ওয়েবসাইট বানায় রাখছে, সেগুলো আমরা ইম্পোর্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছি। অলমোস্ট সিমিলার। এখন ক্লিয়ার? আচ্ছা, এখন আমি সেটিংসটা বুঝাই দিয়ে শেষ করে দিই, ড্যাশবোর্ডের কাজ শেষ আজকে। এরপর আমরা কাস্টমাইজেশনে চলে যাব। এরপর থেকে আমরা ড্যাশবোর্ড নিয়ে এত কথা বলবো না, কারণ আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এখন সেটিংসটা শেষ করে দিই কুইকলি। ওকে, সেটিংসে জেনারেল সেটিংটা নর্মালি এটার কাজ হলো আমার ওয়েবসাইটের নর্মালি যে সেটআপগুলো, ফাংশনগুলো বা নাম, ওয়েবসাইটের টাইটেল হতে পারে। হ্যাঁ, তারপরে ট্যাগলাইন হলো, আমি যদি এখানে নর্মালি এটা থিমটা তো এটা ডিফারেন্ট,
ট্যাগলাইন হলো আমাদের এটা নর্মালি একটা ওয়েবসাইটের টাইটেলের সঙ্গে থাকে এবং লগোর নিচে থাকে এটা নর্মালি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে না এখানে নর্মালি। আমি যদি একটু হেডার লগো, আচ্ছা এখানে ট্যাগলাইনটার বিষয়টাই তুলে দিছে, এইটাতে মেবি আছে। আমি যে সেটিংস, জেনারেল সেটিং, এটা ট্যাগলাইন দেওয়া আছে হলো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, এটা যদি আমরা ভিজিট ওয়েবসাইটে যাই তাহলে এই যে এখানে দেখেন নামটা কিন্তু আছে, আছে না? এখন ট্যাগলাইনটা যদি আমরা চেঞ্জ করি, আমাদের ওয়েবসাইট চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে ইন্টার যদি প্রেস করি তাহলে কিন্তু সেভ হয়ে যায়। হ্যাঁ, আমি রিফ্রেশ করলাম, দেখেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হবে। এটা হলো ট্যাগলাইন। আর এই যে সাইট টাইটেল আমরা যেটা চেঞ্জ করি, যদি এখানে চেঞ্জ করে দিই ওয়েবসাইট, তাহলে কিন্তু এটাও এখানে চেঞ্জ হবে, কারণ আমরা কোনো আলাদাভাবে লগো সেট আপ করে নাই। তো এখানে যা আছে, ভাইয়া এখানে যা আছে ওখানে শো করবে। হ্যাঁ, এই যে আপনার সাইট টাইটেল ট্যাগলাইন চেঞ্জ করুন, তারপর কাস্টমাইজ করে তো চেঞ্জ করা যায়। কাস্টমাইজার ওখানে একই এই অপশন আছে, এই অপশন আছে ট্যাগলাইন চেঞ্জ করার, টাইটেল চেঞ্জ করার, এই অপশনটা ওখানে দিয়ে এই যে দিচ্ছে। ভাই চেঞ্জ করার কারণটা কি? নিশ্চিত কোন কারণ আছে, না তো দিত না। আচ্ছা, এটা হলো মেন, এইটাই হলো মেন। আর এই কাস্টমাইজেশন অপশন এখানে এক্সট্রা ভাবে দিয়ে রাখছে যেন ওখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন, লাইভ দেখতে পারেন। এই কাস্টমাইজ অপশনে যা চেঞ্জ করবেন সেগুলো লাইভ দেখতে পারবেন আপনি। হ্যাঁ, আমি এখানে কাস্টমাইজ অপশনে আসলাম, আসার পর আমি যদি এখানে জেনারেল লেআউটস না কোথায় অপশনটা আছে সেটা আমাদের আগে বের করতে হবে। অপশনটা কোথা দিয়ে রাখছে, এক একটা থিমের এক এক রকম ভাবে দেওয়া থাকে, এটা একটু ঝামেলার। তিহিরে কোথায় দিয়ে রাখছে? উপরে ক্লিক করলে যে হওয়ার কথা না, হ্যাঁ, ওয়েবসাইটের উপরে ক্লিক করলে রো আসে না, ওইভাবে নেন না তাহলেই তো না হয়। না, এখানে এখানে বিষয় আছে যে এক একটা থিমের ফাংশন, কাস্টমাইজেশন অপশন এক এক রকম দেওয়া দেওয়া থাকে। হুম, এই যে সাইট আইডেন্টিটি নর্মালি এখানে দেওয়া থাকে, সাইট আইডেন্টিটি যাই, এখানে দেখেন এই যে ডিসপ্লে টাইটেল, সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, এটা যদি আমি তুলে দিই এখানে কিন্তু চলে গেছে, দেখছেন? হুম। এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। থিমে এই যে সাইট টাইটেল, এই যে ট্যাগ লাইন, এখানে কিন্তু যা ওখানে দিছিলাম আমরা তা কিন্তু এখানে আছে। আমরা যদি একটা লগো সেট আপ করে নিই তাহলে কিন্তু এগুলো শো করবে না। হ্যাঁ, আমি যদি এখানে একটা লগো নিয়ে নিই, সাপোজ এটা নিয়ে নিলাম, হ্যাঁ, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন, দেখছেন? টাইটেলটা কিন্তু নাই। ওকে, আমরা যদি লগোর উইটা চেঞ্জ করতে চাই, এই যে ট্যাগলাইনটা কিন্তু এখন আছে, এখন ট্যাগলাইনটা যদি আপনি না রাখতে চান তাহলে এই যে ডিসপ্লে সাইড অ্যান্ড ট্যাগলাইন এটা তুলে দেন, চলে গেল। এই হলো বিষয়। এখন পাবলিশ করেন, হয়ে গেল। ওকে, আচ্ছা। কথাটা তো তাহলে এই দুই জায়গা চেঞ্জ করার কারণটা কি? এই জায়গা কারণ কি, না না, ওটার কারণ কি? এইখানে যদি এরা চেঞ্জ করেন, সাপোজ ওয়েবসাইট একটা লেখেন, ভাই লেখা লাগবে নাকি? মুখে বলেন, আমি বলি, সমস্যা নেই। আমি আপডেটটা বুঝাই দিই বিষয়টা। হ্যাঁ, লিখলাম, হ্যাঁ, পাবলিশ করলাম, এখন যদি আপনি এখানে রিফ্রেশ করেন, এই দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ঘুরে ফিরে একই জিনিস। না, একই জিনিস না। আমার কথাটা হইলো ভাই, সিটিং এ থেকে ওইটা কিসের জন্য, আর ওই জায়গা থেকে কিসের জন্য? আরে আল্লাহ, আপনাকে এক্সট্রা সুবিধা দিচ্ছ ওখানে চেঞ্জ করার, আপনি আবার এর মধ্যে এই প্রশ্ন যেটা নিয়ে বলেন আসতেছেন। ভাই, তাহলে এক কথাতে শেষ। আমি তো ওইটাই বললাম যে এক্সট্রা সুবিধা দিচ্ছ, ওখানে লাইভ দেখতে পাচ্ছেন, এখানে চেঞ্জ করছেন আপনাদের লাইভ দেখতে পাচ্ছেন না। জি। আমরা হলো ওই টাইপের মানুষ যে আমাদের একটা সুবিধা দিচ্ছে, আমরা মনের মধ্যে সন্দেহ যে এটা কেন দিচ্ছে সুবিধাটা। সুবিধা দিচ্ছে, আপনি নেন না কেন? আচ্ছা, তারপরে হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। যখন আপনারা অনেক এক্সপার্ট হবেন তখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন। এখন বুঝতে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, আমি মাথা নষ্ট করে দিতে জি, চাচ্ছি এমনি না। আমার মাথা হালকা। আচ্ছা, তারপরে মেম্বারশিপ। এই মেম্বারশিপ হলো আপনার ওয়েবসাইটে সবাই অ্যাকাউন্ট করতে পারবে কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আমি যদি এখানে নর্মালি ওপেন করি, হুম, দেখেন এখানে কিন্তু লগ ইন অপশন আছে, কোনো রেজিস্ট্রেশন অপশন আছে কি? জি না। এটা সবাই একটু বলেন। হ্যাঁ, আমি যদি এটা ওকে করে দিই, এনিওয়ান ক্যান রেজিস্টার, আমি যদি সেভ করি, তারপরে আমি যদি এখানে এসে আবার রিফ্রেশ করি,
এখানে কি রেজিস্ট্রেশন অপশন আছে? দেখেন তো। আইসে ভাইয়া। তার মানে কি বুঝতে পারছেন? আর কিছু বলা দরকার আছে? মানে সবাই জি স্যার। আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, অ্যাকাউন্ট করতে পারবে কিনা। হ্যাঁ, এটাই বোঝাই। আচ্ছা, আর মনে হয় না আর বলা দরকার আছে, এটা নিয়ে বুঝে ফেলছেন অলরেডি। আচ্ছা, তারপরে হলো এই যে সাবস্ক্রাইবার না অ্যাডমিনিস্ট্রেটর কোনটা। যে দেখাইছিলেন তো একটু যখন করে। যখন একটা ইউজার রেজিস্ট্রেশন করবে তখন সে নর্মালি কি ধরনের রোল তাকে দেওয়া হবে, কন্ট্রিবিউটর, অথর, এডিটর না অ্যাডমিনিস্ট্রেটর। জি ভাই, এটা একটু দেখাইছেন, এটাই বললাম আর কি। তারপর সাইট ল্যাঙ্গুয়েজ অলরেডি কথা বলা হয়েছে সেটআপের দিনকেই। আমাদের ওয়েবসাইটের মানে ল্যাঙ্গুয়েজ কি হবে, টাইম জোন নর্মালি সাপোজ ক্লায়েন্টের টাইম জোন যদি অন্য টাইম জোন হয়, ক্লায়েন্ট যদি বলে আমাকে এই টাইম জোনটা সেট করে দাও, তাহলে ক্লায়েন্টকে ওই টাইম জোন সেট করে দেবেন। আর যদি ক্লায়েন্ট যদি আমেরিকান হয়, এখানে ইউএসএ সিলেক্ট করে দেবেন যেন ওয়েবসাইটের টাইটেল টাইমগুলো সব ইউএসএ আপডেট, ইউএসএ রিলেটেড থাকে, ঠিক আছে, চেঞ্জ করে দেবেন। ডেট ফরম্যাট, কোন টাইপের ডেট ফরম্যাট চাচ্ছেন, আপনার পোস্ট হইতে পারে দেখা যাচ্ছে যে এটা হলো ডেট ফরম্যাটের এরকম আসতেছে, হ্যাঁ, অক্টোবর, তারপরে তারিখ, তারপরে 2016। আপনি যদি এখানে একটু চেঞ্জ করে দেন, এটা দিয়ে দেন, হ্যাঁ, দিয়ে সেভ করেন, চেঞ্জ করলাম। আমি যদি এবার আউটপুটে যাই, রিফ্রেশ করি, এখানে চেঞ্জ হয়েছে কিনা এটা দেখিয়ে যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এই টাইম ফরম্যাটে চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে, আমাদের সেটিংস থেকে ডেট ফরম্যাট। তারপর এখানে টাইম ফরম্যাট আছে, টাইম ফরম্যাট পিএম বড় হাতের হবে কিনা বা এম বড় হাতের হবে কিনা, ছোট হাতের হবে। তারপর 24 ঘন্টা যদি হয় তাহলে এটা সেট করবেন, হ্যাঁ। কাস্টম যদি করতে চান তাহলে এখানে দেখেন, এখানে ডকুমেন্টেশন আছে, হ্যাঁ, এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে যে কীভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সে এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, ভবিষ্যতে কাজে লাগবে, হ্যাঁ। বলতে গেলে অনেক কিছু বলার আছে। তারপরে আমাদের সপ্তাহ শুরু হয় কবে থেকে? ঘড়িগুলা কিভাবে কি এই যে চেঞ্জ করবো না পেজে থেকে, পেজ বিল্ডার থেকে? এখান থেকে চেঞ্জ করবেন। না এটা না, তাহলে লাইভে যান একটু, পেজটার যান, হ্যাঁ, এই যে সাইডে যে ঘড়ি ভাইয়া, এটা হলো আইকন, আইকন। হ্যাঁ, আচ্ছা, থিমের, এটা থিমের। আচ্ছা, তাহলে এখানে আমাদের সপ্তাহ শুরু হয় কবে থেকে? শনিবার থেকে। তো আমরা এখানে স্যাটারডে দিয়ে রাখতে পারি, হ্যাঁ। নর্মালি এখানে মানডে দেওয়া আছে, যে সেভ দিলাম, আমাদের জেনারেল সেটিংয়ের কাজ শেষ। এতটুকু কারো সমস্যা আছে? নাই আমরা ভাই। যদি আমরা যদি প্রবলেমগুলো দেখি যে চেঞ্জ করছেন না বা পারফেক্টলি করতেছেন না, তখন কিন্তু আমি বকা দিব, শাস্তি দেবো তাহলে তখন কিন্তু। তারপর রাইটিংয়ে তেমন কিচ্ছু বলার নাই, সো এটা নিয়ে আমি এখন কথা না বলি। এখানে ডিফল্ট ক্যাটাগরি আমাদের এই যে আনক্যাটাগরাইজড বলছিলাম গত ক্লাসে, তো এটা ডিফল্ট ক্যাটাগরি আমরা চেঞ্জ করতে পারি, সমস্যা নাই, এখানে এতটুকুই। আর ডিফল্ট পোস্ট ফরম্যাট, নর্মালি ডিফল্ট পোস্ট ফরম্যাট থাকে স্ট্যান্ডার্ড, সেটা আমরা চেঞ্জ করে নিতে পারি। সেটা ভিডিও দিতে পারি, ভিডিও টাইপের পোস্ট হইতে পারে, হ্যাঁ, তারপর ইমেজ টাইপের পোস্ট হইতে পারে। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। আজকে এত কথা না বলে মাথা নষ্ট না করি, রিডিংয়ে যাই এগুলো। এটা গতকালকে কথা বলা হয়েছে এই বিষয়টা নিয়ে, সেটা হলো আপনার যে হোম পেজ সেটা কোনটা হবে। অলরেডি হোম পেজ নামে একটা হোম নামে একটা পেজ ক্রিয়েট করা আছে। এখন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে লয়ারে ক্লিক করি, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, তাই না, হোম পেজ হিসাবে। আমরা যদি এখানে চেঞ্জ করি, হোম পেজটা ব্লগ পেজ হিসাবে দিই, ব্লগ পেজ কিন্তু অলরেডি আছে। এখানে একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হয়, হ্যাঁ, এই যে দেখা আছে, দেখেন যে পোস্ট পেজ এবং হোম পেজ সেম হতে পারে না। তো আমরা যদি চেঞ্জ করে যদি আমি কন্ট্যাক্টে দিয়ে দিই, কন্ট্যাক্ট হলো আমাদের হোম পেজ হবে, ঠিক আছে। আমি যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট পেজটা হোম পেজ হিসেবে শো করছে। ক্লিয়ার? রিডিংটা ক্লিয়ার? তারপরে পোস্ট পেজ কোনটা হবে? পোস্ট পেজ নর্মালি ব্লগ দেওয়া আছে, অর্থাৎ আমি যদি এখানে নিউজে যাই, অর্থাৎ এই যে ব্লগ লিঙ্ক সহ আসবে, এই যে ব্লগ, এই পেজটা, এটা অর্থাৎ ব্লগ পেজ, ডিফল্ট ব্লগ পেজ, যে আমরা পোস্ট করব অটোমেটিক্যালি একটা পেজে অটোমেটিক্যালি পোস্টটা শো করবে, সেটাকে বলা হচ্ছে ব্লগ পেজ। আমি যদি এডিট পেজে যাই, যে এখান থেকে, এই যে এখান থেকে এডিট পেজে যাই, দেখেন এখানে কিন্তু এডিট করার তেমন কোনো অপশন নাই, কারণ এটা হলো ব্লগ পেজ হিসেবে সিলেক্ট করা আছে। নর্মালি এখানে এডিট করা তেমন একটা পারমিশন দেয় না, ঠিক আছে, কারণ জি ভাই। কারণ পোস্ট করলে যেন ওই পেজে শো করে, এই জন্য এখানে খুব একটা পারমিশন দেয় না চেঞ্জ করার। আচ্ছা, তারপরে এখানে ব্লগ পেজের শো অ্যাটমোস্ট, অর্থাৎ সিম্পলি যদি বুঝাই, আমি আবার ব্লগ পেজে চলে যাই, যে এখানে আপনার
একটা পেজে কয়টা পোস্ট শো করবে? এখানে দেখেন 3টা পোস্ট আছে। কয়টা পোস্ট আছে? 3টা। 3টা। এখন আমি যদি এখানে ভ্যালুটা বাড়াই দিই, 3টা থেকে 5টা দিয়ে দিই, সেভ করে দিই, তাহলে দেখেন এখানে রিফ্রেশ করি, এখানে কিন্তু পোস্টটা 5টা চলে আসবে। দেখছেন 5টা পোস্ট চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আর কিছু বলা লাগবে যে আমার ব্লগ পেজে কয়টা পোস্ট শো করবে একটা পেজে, তারপরে যে নাম্বার পেজ নাম্বারগুলো আছে সেগুলো অন্য পেজে চলে যাবে। 2 নাম্বার পেজে গেলাম, তখন ব্লগ পোস্টে 2 নাম্বার পেজে তাহলে চলে ভাই এই যাবে। যে কয়টা ব্লগ পোস্ট করা আছে? হ্যাঁ, ইচ পেজ অর্থাৎ কতগুলো, এটা মনে হয় 6টা করা আছে পোস্ট, অর্থাৎ স্যার প্রতিটা আপনি আবার ওই ব্লগ পেজ তো দেখাইতেছেন। কয়টা কমে গেল তো ভাই এমন নয়। হ্যাঁ, কমে কেন যাবে? স্যার হ্যাঁ, আপনি আবার ওই ব্লগ পেজ দেখাইতেছেন। আরে আমি বুঝাচ্ছি টপিকটা, বিষয়টা যে এখানে বলতেছে যে আপনার একটা পেজে, একটা ব্লগ পেজে কয়টা স্যার পোস্ট শো এডিশন, করবে। স্যার এডি আমি নতুন নিয়ে মতো জানতে পারবেন। বুঝি নাই। নতুন যেটার মধ্যে কাজ করতেছি স্যার। আরে সিটিং এ ধরে নিছে সাইদ, হ্যাঁ এটা সিটিং এর মধ্যে আইসা ওর দিকে ভাই বলে দিল, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা হলো ফিড, এটা নিয়ে বেশি কথা না বলি, এগুলো অনেকগুলো বিষয় আছে। ফিড, ফিড নিয়ে আবার কথা বললে আবার ফিড নিয়ে বোঝানো লাগবে, সময় চলে যাবে। তারপরে এগুলো থাক, কিন্তু এটা মনে রাখবেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে কখনো ক্লিক করবেন না, ক্লিক করে সেভ করবেন না। এটা কি হয় যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা গুগলে র্যাঙ্ক করবে কিনা বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে কিনা, এইটা বোঝাই। হ্যাঁ, আপনি যদি এটা ক্লিক করে সেভ করেন, ক্লায়েন্টের ওয়েবসাইট সারাদিন ঠেলাঠেলি করলেও ওয়ার্ড ওয়ার্ডপ্রেস র্যাঙ্ক হইতে দিবে না সার্চ ইঞ্জিনগুলোতে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি গোপন কোনো ওয়েবসাইট বানাচ্ছেন, তো আপনার পেজগুলো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা দরকার নেই, তখন এটা আপনি সিলেক্ট করে সেভ করে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ডিসকাশনে খুব একটা বলার কিছু নাই, এখানে কমেন্টের বিস্তর বিষয়গুলো কন্ট্রোল হয়, এটা অন্য একদিন বলে দেবো, এটা আজকে না বলে দিই, সময় চলে যাচ্ছে। আমরা কাস্টমাইজেশন অপশনগুলো একটু দেখবো। মিডিয়াটিও নিয়ে একটা কথা না বলে আজকে পারমালিঙ্কস নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, আমি আবার একটু বলে দিচ্ছি যে আমি যেই যে পোস্টটা দেখতেছি, যে পোস্ট একটা সিঙ্গেল পোস্টে গেলাম, হ্যাঁ, এটা একটা সিঙ্গেল পোস্টে আসলাম, এই যে লিঙ্কটা দেখেন 2016, 10, 25, তারপরে লিঙ্ক আসতেছে, পোস্টের লিঙ্ক আসতেছে, এইটা চেঞ্জ করতে যদি সুন্দরভাবে একটা লিঙ্ক চাই, এই টাইপের একটা লিঙ্ক চাই, তাহলে আমাদের পোস্ট নেম লিঙ্কটা যদি চুজ করে যদি সেভ চেঞ্জেস করি, যদি আবার আমি নিউজে যাই, এটা যদি আবার ভিজিট করি, তাহলে কিন্তু দেখেন লিঙ্কটা চেঞ্জ হয়েছে। তো এটা মূলত লিঙ্ক স্ট্রাকচার। হ্যাঁ, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লিঙ্ক স্ট্রাকচার চেঞ্জ করে হলো এই পারমালিঙ্কস থেকে। ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো টাইপের পারমালিঙ্কস আছে। প্ল্যান টেক্সট, যেটা হলো আইডি, আপনার পোস্ট যে ক্রিয়েট হচ্ছে, আপনার পেজ যে ক্রিয়েট হচ্ছে, সেটার প্রতিটা ইউনিক আইডি থাকে। এই আইডি দিয়ে আপনার লিঙ্ক তৈরি হবে। তারপরে ডে অ্যান্ড নেম, এটা দিয়ে আপনাদের পোস্টের লিঙ্ক তৈরি হবে বা পেজের লিঙ্ক তৈরি হবে। তারপরে মান্থ আর পোস্টের নাম দিয়ে লিঙ্ক তৈরি হবে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন স্ট্রাকচার। তারপরে নিউমেরিক যদি নিতে চান তাহলে নিউমেরিক আসবে। পোস্ট নেমে যদি চান তাহলে সিম্পলি ডিসেন্টভাবে পোস্ট নেম। এখন যদি কাস্টম স্ট্রাকচার আপনার প্রয়োজন হয়, তাহলে কাস্টম স্ট্রাকচারে ক্লিক করবেন, করার পর আপনি সাপোজ এখানে পোস্ট নেম আছে, অর্থাৎ লিঙ্কটা এভাবে শো করতেছে, খুব সুন্দর হবে। কিন্তু আপনি একটা কাস্টমারের নাম এখানে অ্যাড করতে যাচ্ছেন, সাপোজ এখানে দিলাম আমি পোস্ট, তারপরে স্ল্যাশ, ওই যে লিঙ্কের স্ল্যাশ, তারপরে এটা হলো শর্টকাট। হ্যাঁ, এটা হলো লিঙ্ক স্ট্রাকচারের শর্টকাট। ওয়ার্ডপ্রেসের শর্টকাট অন্যরকম হয়, সেটা আমরা দেখছি, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। আচ্ছা, তারপরে এটা হলো লিঙ্ক স্ট্রাকচারের শর্টকাট। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো শর্টকাট আছে। আমি যদি সাপোজ যে পোস্টের যে অথর, যে পোস্টটা ক্রিয়েট করছে, তার নামটা এখানে রাখবো, তাহলে আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু চলে আসছে, শর্টকাটটা আসলো, তারপরে স্ল্যাশ পোস্ট নাম। আমি যদি এটা সেভ করি, করার পর আমি যদি আবার নিউজে যাই, যাওয়ার পর আমি যদি এই পোস্টটা আবার ব্রাউজ করব, আমি যদি আবার এন্টার করি, ক্লিক করি, দেখেন এখানে কিন্তু পোস্ট যেটা আমরা কাস্টম লিখলাম, তারপরে কে পোস্টটা করছে, নাম,
তারপরে এখানে কিন্তু পোস্টের নাম চলে আসছে, লিঙ্ক চলে আসছে আর কি। বুঝতে পারলেন বিষয়টা, পারমালিঙ্কের বিষয়টা? আচ্ছা, তো পোস্ট নামটা আপনারা সবসময় বেশি ইউজ করবেন, কারণ এটা বেশি ইউজ হয় নর্মালি। হ্যাঁ, আচ্ছা, তো এতটুকুই আজকে ড্যাশবোর্ড সম্পর্কে। নেক্সট ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলো যে ছোট ছোট বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো, কারণ ড্যাশবোর্ডটা সবসময় একটু বোরিং লাগে ড্যাশবোর্ড বুঝাইতে গেলে। এই জন্য গত ক্লাসে অনেকটা বুঝতে পারছিলেন, আজকে একটু সবগুলোই অলমোস্ট রিভিউ করলাম। আর অনেক কিছু আছে, এত কিছু বলতে গেলে 2-3টা ক্লাস লেগে যাবে, ছোট ছোট বিষয়। আচ্ছা ভাই, ভাইয়া। নেম সব থেকে বেশি ইউজ হয় নর্মালি, হুম, ঠিক আছে? এটা প্রয়োজন, জি প্রয়োজনে নির্ভর করে আপনার কি টাইপের স্ট্রাকচার প্রয়োজন আপনার ওয়েবসাইটে, সেটা আপনার উপর নির্ভর করে আপনি কি টাইপের স্ট্রাকচার ইউজ করবেন। বুঝতে পারছেন? তাহলে সবাই জি বুঝতে পারছেন না এতক্ষণ পর্যন্ত? আমি জানি সবার খুব মানে বোরিং লাগছে, কারণ ড্যাশবোর্ডটাই হলো বোরিং। হ্যাঁ, কারণ সেরকম মজার মজার জিনিসগুলো এখানে নাই, টেকনিক্যাল বিষয়গুলো। আর টেকনিক্যাল বিষয় মানে আপনাদের একটু অন্যরকম লাগে। তো রকি, জুবের, শরণ, সায়েদ, নাহিদ, সুলতানা, তারপরে তানভীর, মাসুদ রানা, সবাই কি ঘুমাইতেছি তো। আছেন? জি জি ভাই। ভাই। হ্যাঁ স্যার, একটু স্যার জি গল্প জি করেন স্যার সবার আছে, লগে। রাতের বেলা অনেক ক্লাস সজাগ যদি আছে করতে গেলে ভাইয়ারা। ঘুম চলে আসে, তাহলে কিন্তু সকালবেলা ক্লাস দিয়ে দিব। ভাই একটু ক্লাস হ্যাঁ, আজকে কোয়ারি কাজটা না হয় আর কি। আচ্ছা, গত ক্লাসে গত পোস্ট ক্লাসে দেখা একটু হয়েছে, ই করুন। পোস্ট নিয়ে কথা বলা হয়েছে ডিটেলে, পেজ নিয়ে কথা বলা হয়েছে, মিডিয়া নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে অ্যাপিয়ারেন্সের অনেকগুলো অপশন, জি মেনু নিয়ে বিস্তর কথা বলা হয়েছে কিন্তু রিয়াদ গত ক্লাসে। মিস করিয়েন না, দেখিয়েন। জি মেনুর বিষয়গুলো খুব সুন্দর করে গতকালকে দেখছি, বুঝাই আরেকটু দিছি। দেখতে হবে। তারপর উইথগেট জি নিয়ে কথা বলা হয়েছে, তারপরে প্লাগইন নিয়ে, ইউজারের বিষয় নিয়ে আজকে কথা বললাম, টুলস নিয়ে কথা বলছি, সেটিং নিয়ে কথা বলছি। তো ড্যাশবোর্ড আপাতত থাক, ড্যাশবোর্ড নিয়ে আর কথা না বলে 2টা ক্লাসে ড্যাশবোর্ড থাক। এরপরে কোনো বিষয় আসলে সেটা নিয়ে কথা বলবো। আজকে ভাবছিলাম কাস্টমাইজেশন নিয়ে কথা বলবো, কিন্তু কাস্টমাইজেশন নিয়ে কথা বলার আমি পাচ্ছি না, টাইম পাচ্ছি না। তো কখন বলবো? আপনাদের তো ঘুম চলে আসতেছে ড্যাশবোর্ডের বিষয় নিয়ে। আর যেগুলো হোমওয়ার্ক বাদ আছে, ব্লগ ওয়েবসাইটটা সেটা করে নিয়ে আসবেন, আর ড্যাশবোর্ডটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, যেন পরের ক্লাসগুলোতে আপনাদের আর প্রবলেম না থাকে। হুম, ড্যাশবোর্ডটা আর বাকি জিনিসগুলো শেষ করে ফেলি, যেগুলো টুকটাক বাদ আছে। আচ্ছা, তাহলে কোন কোনগুলো বাদ ছিল আমি বলছিলাম পরে দেখাবো। হুম, মিডিয়া নিয়ে কথা বলতে চাইছিলাম একটু, মিডিয়া নিয়ে একটু কথা বলে দিই। এটা খুব মজাদার একটা জিনিস এবং ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হলো আপনার ওয়েবসাইট যখন আপনি বানাবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবেন, তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হইতে পারে যে আমার ওয়েবসাইটের ইমেজ সাইজ হবে এতটুকু, বা 600 পিক্সেলের বেশি ইমেজ হবে না, বড় সাইজের ইমেজ হবে না, বা 1000 পিক্সেলের বড় সাইজ ইমেজ হবে না। তো এই বিষয়গুলো কিন্তু কন্ট্রোল করা যায় ইমেজ সাইজ অপশন ইউজ করে। তো নর্মালি আমরা যখন মিডিয়াতে আসতেছি, তখন কিন্তু এইখানে এই যে ইমেজ সাইজ আছে না, এটা কিন্তু এই যে 150 মেবি মাপি আমরা। হুম, এটা কত আসতেছে? 130 অলমোস্ট। যদি আমি একটু ইন্সপেক্ট করে দেখি কত সাইজ আসতেছে। হুম, এই যে একটা সাইজ জেনারেট করছে, সেটা অলমোস্ট। আচ্ছা, এখানে মেন ইমেজটা এখানে শো করতেছে নর্মালি, থাম্বনেল ইমেজটা তো শো করার কথা ছিল, বাট মেন ইমেজ শো করছে। এতে কি হয়, লোডিং টাইমটা বেড়ে যায়। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমি যদি পোস্টে আসি তাহলে একটু ভালো করে বুঝাইতে পারবো। পোস্টে এই যে একটা পোস্ট ফিচার ডিমান্ড, এগুলো নিয়ে কথা বলা হয়েছে কিন্তু গত ক্লাসে। হ্যাঁ, পোস্টের এগুলো নিয়ে কিন্তু বিস্তর কথা বলা হয়েছে গত ক্লাসে, যেহেতু ব্লগিং নিয়ে কথা বলছিলাম। সো এটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। সো কেউ যদি গত ক্লাসের টপিকগুলো মিস করেন, প্লিজ আমাদের দ্বিতীয় ক্লাস, ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় ক্লাসটা একটু দেখে আসবেন। আচ্ছা, সো এটা যদি আমি রাইট ক্লিক করি, দেখেন ইমেজ সাইজটা কিন্তু অরিজিনাল আসতেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে সাইজগুলো, এগুলো জেনারেট হয়ে ওয়ার্ডপ্রেস কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ করে। হুম, আমি যদি এখানে আবার ক্লিক করি, এই যে এখানে আবার কাস্টম ইমেজ সাইজ অনেক সময় ইউজ করে। এই অর্থাৎ এই যে সাইজ তৈরি করছে 300, তারপরে 150, হ্যাঁ, তারপরে 1024, এইগুলোর সাইজের ইমেজ কিন্তু ওয়ার্ডপ্রেস স্টোর করে রেখে দেয়। কোথায়? আমরা যদি থিমসে চলে যাই,
ওয়ার্ডপ্রেস কন্টেন্ট, তাই না? কন্টেন্ট থেকে আপলোডসে এখানে দেখেন ইয়ার দেওয়া আছে 2016তে যদি যাই 11 মান্থ, দেখেন এখানে কিন্তু ইমেজগুলো কিন্তু স্টোর করে রেখে দেয় ওয়ার্ডপ্রেস বিভিন্ন টাইপের। এখানে কিন্তু এখানে দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে মাল্টিপল ইমেজ জেনারেট করে নাই। এটা কেন? নর্মালি আমরা ড্যামো ইম্পোর্ট করছি এই জন্য এখানে শো করতেছে না। আমরা যদি আগের ওয়েবসাইটগুলো একটু ব্রাউজ করি, ওয়ার্ডপ্রেস গেলাম, কন্টেন্ট, আপলোডসে যাই, আচ্ছা এখানে যদি আমরা একটা ইমেজ আপলোড করি মিডিয়াতে, আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, সিলেক্ট ফাইল, সাপোজ এই ইমেজটা আমি আপলোড করলাম। আচ্ছা দেখেন এই ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা যদি একটু আবার ওয়েবসাইটে প্যাকে যাই, আপলোডস 16, আচ্ছা একটা জিনিস দেখতেছি এখানে ইমেজটা রিসাইজ হচ্ছে না। আমার মনে হয় একটা কারণ হইতে পারে, সেটা হলো আমরা লোকাল হোস্টে কাজ করতেছি এই জন্য হইতে পারে। নর্মালি আমি আর কোনো অপশন দেখতেছি না, ইমেজটা কিন্তু মাল্টিপল ইমেজ সাইজে জেনারেট হয়ে যায়। আচ্ছা আচ্ছা এখন দেখেন আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা এখানে দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু আমি এই ইমেজটা কিন্তু আপলোড করলাম। হ্যাঁ, কোথায় 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 এখানে। হ্যাঁ, আমি যদি আবার একটা নতুন একটা ইমেজ আপলোড করি, এটা সাইজটা মোটামুটি বড় ছোট আছে, আর একটা সাইজ এই সাপোজ একটা লগো। হ্যাঁ, ক্লায়েন্টের একটা লগো আমি আপলোড করলাম এখানে, করার পরে এখন আপলোড হয়ে গেছে। আমি যদি রিলোড দিই, হ্যাঁ দেখেন এই যে লগো, এই নামের ফাইলটা আমি আপলোড দিলাম। হ্যাঁ, কতগুলো ফাইল তৈরি করছে দেখছেন, 1টা 2টা 3 4 5, আর এটা হলো অরিজিনাল ফাইল 6টা। এখন ওয়ার্ডপ্রেসের এখানে কয়টা সাইজ, অলরেডি 3টা সাইজ দিয়ে রাখছে, তো এখানে তো 3টা আছেই, আরও থিমের কারণে আরও এক্সট্রা কিছু সাইজ তৈরি হয়েছে। বিভিন্ন কারণে বিভিন্ন রকম সাইজ তৈরি হয়, এগুলো কিন্তু ডিজেবল করা যায়। সাইজগুলোর কারণে অনেক সমস্যা হয়, যেমন সার্ভারের প্রচুর জায়গা নিয়ে নেয়। দেখেন ইমেজের সাইজ হলো 104 কিলোবাইট। হ্যাঁ, এখানে কিন্তু একটা সাইজ জেনারেট হয়েছে, সেটা হলো 1024। এখানে কিন্তু সাইজটা কিন্তু ইমেজের মেন সাইজের থেকে বড় হয়ে গেছে রিসাইজ করার পর আরও, দেখছেন? তারপরে এখানে কিন্তু কত ছোট, তারপরে কত বড় সাইজ, এগুলো অনেক ঝামেলা করে। তো আপনারা ভবিষ্যতে যখন এটা প্রয়োজন মনে করবেন না ইমেজ রিসাইজের, তো একটা কোড করে বা প্লাগইন ইনস্টল করে কিন্তু আপনার এই সাইজ তৈরি হওয়া থেকে করতে পারবেন, সাইজ তৈরি হওয়া ডিজেবল করে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে ইমেজ মিডিয়া সাইজটা বুঝতে পারছেন? মিডিয়া সাইজ বিষয়গুলো। আর এটা হলো অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ারলি বেসড ফোল্ডার। এটা সিলেক্ট করা আছে, এর মানে হলো আমার যে এই যে আপলোডস ফোল্ডার, আপলোডস থেকে ইয়ার, তারপরে যে এটা হলো কত মাস, এটা এখানে দেওয়া আছে দেখছেন। অর্থাৎ আমরা যদি লোকাল হোস্টে একটু দেখি, দেখেন এখানে কিন্তু সাল দেওয়া আছে এবং এর মধ্যে কিন্তু কত মাস সেটা কিন্তু দেওয়া আছে। সো এটা যদি আমরা তুলে দিই তাহলে আপনার ফাইলগুলো ডিরেক্টলি আপলোড ফোল্ডারে আপলোড হবে, ঠিক আছে? এই যে এখানে আপলোড নামে একটা ফোল্ডার না, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আপলোড, এইখানে ডিরেক্টলি এইখানে আপলোড হবে। হ্যাঁ, ডিরেক্টলি এই আপলোড ফোল্ডার পজিশনে আপলোড হবে, এই আপলোড ফোল্ডার, হ্যাঁ এখানে আপলোড হবে। তো আমরা নর্মালি এটা কিন্তু দেওয়া থাকে, এটা সিলেক্ট করা থাকে ডিফল্টভাবে। আপনারা যদি চান ডিরেক্টলি সব আপলোড ফোল্ডারে আপলোড করতে, তাহলে এটি সিলেক্টটা তুলে দিয়ে আপনারা সেভ চেঞ্জ করবেন, তারপরে যা আপলোড করবেন সবগুলো আপনার আপলোড ফোল্ডারে আপলোড হবে। হ্যাঁ, আমি যদি এটা সেভ করে যদি আমি কিছু আপলোড করি আমাদের ওয়েবসাইটে, সাপোজ আমি অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা ফাইল আপলোড করি, যদি দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি ফোল্ডারে চলে যাই, দেখেন এটা কিন্তু লগোটা চলে আসছে, দেখছেন? এটা কিন্তু কোনো আলাদা সাব ফোল্ডারে যায় নাই, বুঝতে পারলাম? আচ্ছা, এরপর একটু ডিসকাশন নিয়ে কথা বলি, সেটিংস ডিসকাশন। ডিসকাশন নিয়ে কথা বলে আজকে শেষ করি নর্মালি যতটুকু সম্ভব হয়। এটা হলো আপনার এই যে কমেন্ট, তাই না? এই কমেন্টটাকে কিন্তু ডিসকাশন বলা হচ্ছে। কোনটাকে ডিসকাশন বলা হচ্ছে? এই যে পোস্টের যে কমেন্টগুলো সেটাকে মূলত ডিসকাশন বলা হচ্ছে। এখন এখানে কিন্তু ডিফল্ট কিছু অপশন ডিসকাশনের জন্য অর্থাৎ কমেন্টের জন্য বলে দেওয়া আছে। হ্যাঁ, অনেকগুলো অপশন বলে দেওয়া আছে। তারপরে এই যে সাইট বলছিল না ইমেজ, এই দেখেন কিন্তু গ্রাভিটার ডিফল্ট ইমেজ চেঞ্জ করা যায়। হ্যাঁ, কি টাইপের গ্রাভিটার? এখন যদি আমি
অ্যাভাটার নিতে চাই বা কাস্টম সাইজ এখানে কিন্তু চেঞ্জ, কাস্টম অ্যাভাটার, কাস্টম প্রোফাইল পিকচার, সেটা কিন্তু চেঞ্জ করা যায়। আপনি যদি এইটা নেন, এই অপশনটা নেন, তাহলে আপনার যে ইমেল দিয়ে যে গ্রাফাটর ইউজ করে, যে ইমেল দিয়ে যে আহ, আমি তাহলে একটু ইউজারে নেমে যাই, তাহলে ভালো করে বুঝাইতে পারবো। যে এই যে এখানে এটা আমরা প্লাগইন ইউজ করছিলাম, তারপরে এই অপশনটা পাচ্ছিলাম। বাট প্লাগইন ইউজ না করে এখানে একটা অপশন আসছিল না, যে আপলোড ইমেজ, ইওর ইমেজ ইউজিং গ্রাফাটর, গ্রাফাটর ওয়েবসাইট। সেখানে আপনার ইমেল দিয়ে যদি অ্যাকাউন্ট করে একটা ইমেজ দেন, সেই ইমেজটা কিন্তু শো করবে ওখানে। হ্যাঁ, নর্মালি এইটা সিলেক্ট করা থাকে। আর যেহেতু আমরা কোনো একটা প্লাগইন ইউজ করছি, এই যে WP ইউজার অ্যাভাটার, এই জন্য প্লাগইনটা যদি সিলেক্ট করে আমরা যদি সেভ করি, তাহলে প্লাগইন ইউজ করে যে ইমেজটা আমরা আপলোড করছিলাম, এই যে ইমেজটা, সেই ইমেজটা ডিসকাশনের ওখানে শো করবে। বুঝতে পারলাম? আমি যদি আমাদের পোস্টে চলে যাই, পোস্টে যাওয়ার পর আমি যদি পোস্টটা ভিজিট করি, এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, একটু নিচে আসি। নিচে আসার পর আমি যদি এখানে একটু পোস্ট করি, হাই, পোস্ট কমেন্ট করলাম। আচ্ছা, নিচে দেখেন এখানে কোন ইমেজটা শো করছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা মেটা বক্স করছিলাম, মানে ইউজারের ইনফো বক্স এখানে তো পাচ্ছিলাম না। এখানে কিন্তু কমেন্ট দিয়ে দেখাইতে পারতাম। এই যে কমেন্টে দেখেন, কমেন্ট করলাম, এখানে কোন ইমেজটা শো করছে। আমি যে ইমেজটা আপলোড করছিলাম কি দিয়ে? আমাদের প্লাগইন ইউজ করে, তাই না? এই যে প্লাগইন ইউজ করে আপলোড করছিলাম। আমরা যদি রিমুভ করে ইমেজটা চেঞ্জ করি, রিমুভ করে আমি যদি অন্য একটা ইমেজ দিই, সাপোজ এই লোকটার ইমেজ দিলাম, হ্যাঁ, ইমেজ দিয়ে যদি আমরা সেভ করি প্রোফাইলটা, আমরা যদি আবার চলে যাই আমাদের কমেন্টে, এখানে এটা কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন আমি যদি আবার ডিসকাশনে আসি, আসার পর আমি যদি এই যে এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করি, আমি যদি আবার এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের এখানে কিন্তু আইকনটা চেঞ্জ হয়েছে। ও, এখানে চেঞ্জ হয় নাই, এটা মূলত দেখাচ্ছে এইটাই দেখাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে ডিলিট করছে। এখন আমরা যদি অন্য কোনো অপশন সিলেক্ট করি, এই যে গ্রাফাটার লগো, হ্যাঁ, যেটা ওই ইমেল দিয়ে চেঞ্জ হবে, তাই না? গ্রাফাটার ওয়েবসাইট থেকে এটা সিলেক্ট করছি। আমরা যদি আবার রিফ্রেশ করি, এখানে দেখেন ওইটাও শো করতেছে। ওটা শো করার কথা না নরমালি, কিন্তু ওটা আপনি ফোর্স আরেকটা কমেন্ট করে, করেন, হ্যাঁ, এটা আরেকটা করতেছি। আরেকটা কমেন্ট করে দেখেন কোনটা শো করে। হ্যাঁ, এটাও ঠিক ঠিক বলছেন, একটা কমেন্ট করে দিচ্ছি। বাট এখানে যদি একটা কমেন্ট করি, আইডিয়া পোস্ট কমেন্ট, না, একই অবস্থা আসতেছে ওইটাই। অর্থাৎ যে ইমেজটা আমরা, যে প্লাগইনটা ইউজ করে আমরা ইমেজটা আপলোড করছি, ওইটার প্রায়োরিটি বেশি পাচ্ছে। আমরা প্লাগইনটা চেঞ্জ করে ওই আউটপুটটা দেখতে পাই। আপনারা বাসায় ট্রাই করি আর। আচ্ছা, তারপরে কই থেকে কই গেলাম? ডিসকাশনের কাজ করছিলাম না, আলোচনা। আচ্ছা, এখানে বলতেছি অ্যাটেম্প টু নোটিফাই অ্যানি ব্লগ লিঙ্কস, মানে এখানে অনেক ঝামেলার কথা বলতেছে, অনেক কিছু পড়তে বলতেছে। আমি সিম্পলি একটু বুঝাই দিই। এখানে মূল ইম্পর্টেন্ট পার্ট হলো এই অংশটুকু, অর্থাৎ অ্যানি ওয়ান পোস্ট এ কমেন্ট, অর্থাৎ সবাই পোস্ট কমেন্ট করতে পারবে কিনা। আমরা যদি নর্মালি আমাদের ওয়েবসাইটটাকে আমরা যদি ব্রাউজ করি, এভাবে যদি ব্রাউজ করি প্রাইভেট ব্রাউজারে, এই যে দেখেন এখানে কিন্তু পোস্ট করার অপশন আসছে, তাই না? অ্যানিওয়ান পোস্ট কমেন্ট। এখন আমরা যদি এই অপশনটা তুলে দিই, ডিসকাশন থেকে এই অপশনটা তুলে দিই, এই অপশনগুলো যদি সব তুলে দিই, তুলে দেওয়ার পর সব যদি এখানে তুলে দেওয়ার পর আমরা যদি এখানে সেভ করি, সেভ করার পর আমরা যদি এখানে নর্মালি আসি, এখানে কিন্তু এই অপশনটা এখন দেখতে পারবো। আই হোপ আসবে, রিলোড হোক। দেখেন এটা আসতেছে। এটার কারণ হলো এই যে পোস্ট, এই পোস্টের আন্ডারে অলরেডি এটা সেভ হয়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যালাউ কমেন্ট, দেখছেন? অ্যালাউ কমেন্ট অলরেডি এটা কিন্তু সেভ হয়ে আছে। আমরা যদি অ্যালাউ কমেন্টটা তুলে দিয়ে আমরা যদি আপডেট করি, আপডেট করার পর আমি যদি আবার রিফ্রেশ করি,
দেখেন এখানে কিন্তু কমেন্ট অপশনে চলে গেছে, কি লেখা আছে, কমেন্ট আর ক্লোজ। Close. এবার বুঝতে পারছেন? এখন যখনই আমরা এই অপশনগুলো সব তুলে দেবো, দেখেন এনিওয়ান পোস্ট কমেন্ট, তখন আমরা যখন নতুন একটা পোস্ট করব তখন কিন্তু অ্যালাউ পোস্টে ক্লিক করা থাকবে না, ঠিক আছে? এটা ডিফল্ট ভাবে সবগুলোতে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এ হলো বিষয়। আর একটা এখানে বলা আছে যে কমেন্ট অথর মাস্ট ফিল আউট দ্য নেম আর ইমেল। এটার মানে হলো যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে তার এখন ইমেল এবং নামটা দিয়ে কমেন্ট করতে হবে, তাই না? আমরা তাই কিন্তু অপশন দেখছিলাম এখানে, এখানে কিন্তু আমরা সে অপশনটা দেখছিলাম। তারপরে কি কি আছে যে এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। এটার মানে হলো একজন একটা কমেন্ট করলো, সে কমেন্টটা ব্যাড কমেন্টও করতে পারে, তাই না? তাহলে সে কমেন্টটা রিভিউ অপশন, রিভিউতে থাকবে, অর্থাৎ আমি রিভিউ করব দেন ওটাকে পাবলিক করব। তাহলে আমি যে কমেন্ট, এটা যদি অপশন ক্লিক করা থাকে তাহলে, এবং কমেন্ট এই যেখানে আরেকটা আছে যে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, মানে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করব দেন ওইটাকে পাবলিশ করব। এটা যদি আমি এখানে সেভ করি এবং কমেন্টে আসি, কমেন্টসে আসার পর এখানে দেখবো অনেকগুলো কমেন্ট অলরেডি আছে যেগুলো অলরেডি পাবলিশড। এখানে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো। কুইক এডিট সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম ডিটেলের কথা, কুইক এডিট এবং নর্মাল এডিট সম্পর্কে। এখানে কিন্তু আমি প্রতিটা কমেন্ট আলাদাভাবে এই যে অ্যাপ্রুভড, হ্যাঁ, পেন্ডিং, তারপর স্প্যাম যদি হয়, হ্যাঁ, যদি খারাপ কোনো কমেন্ট হয় সেটা কিন্তু স্প্যাম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে নর্মালি, বেশি ব্যাড কমেন্ট হলে। একটা প্লাগ ইন আছে একস্মাত, সেটা দিয়ে এই ফ্রাউড কন্টেন্ট কমেন্টগুলো, খারাপ কমেন্টগুলো কিন্তু ফিল্টার অটোমেটিক্যালি হয়ে যায়। সো এইভাবে কমেন্টের বিষয়টা কাজ করে, হ্যাঁ, এই কমেন্ট রেজিস্ট্রেশনের বিষয়টা। ভাইয়া এই ফার্স্ট এডিট যে কমেন্টের বিষয়টা, এটা কতদিন পর্যন্ত করতে পারবো? বুঝি নাই। মানে কমেন্টের যে এডিটটা আছে হুম। এটা কতক্ষণ পর্যন্ত করা যাবে? মানে কত পর্যন্ত কমেন্ট এডিট করতে পারবেন? মানে কতক্ষণ, মানে কমেন্টটা করতেছেন সেটা আপনি আবার চেঞ্জ করে করতেছেন না? আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি সারা জীবন এডিট করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে ডিসকাশনের আর তেমন গুরুত্বপূর্ণ কোনো পার্ট নেই, হ্যাঁ। এখানে শো অ্যাভাটার, মানে এই যে আপনার ডিসকাশনে যদি শো অ্যাভাটার এখানে তুলে দিলাম, দেখেন এই অপশনগুলো কিন্তু চলে যাচ্ছে। সেভ চেঞ্জেস করি তাহলে নর্মালি এই যে এখানে অ্যাভাটারগুলো শো করে না, ইমেজগুলো শো করে না নর্মালি, হ্যাঁ। দেখি এই থিমে শো করে কিনা, দেখেন শো করতেছে না, ঠিক আছে? তাহলে কিন্তু সিম্পলি আমরা যদি কোনো ওয়েবসাইটে আমাদের কমেন্টের পাশে যদি কোনো ছবি আমাদের না ইউজ করতে প্রয়োজন হয়, লিমিট করে নেন কারণ যদি প্রয়োজন না হয় তাহলে আমরা সিম্পলি এটা তুলে দিয়ে ওইটা ডিজেবল করে দিতে পারি। আমরা যদি আবার শো অ্যাভাটারে ক্লিক করি তাহলে কিন্তু ওখানে ছবিটা শো করবে কমেন্টের পাশে, ওকে? আচ্ছা, আর কি কি বাদ আছে বলেন তো? এখানে রিডিং নিয়ে বলছি, রাইটিং নিয়ে বলছি, জেনারেল নিয়ে বলছি, নর্মালি সব বিষয় নিয়ে কথা বলা হয়ে গেছে আমাদের। তো সবগুলো দেখবো কোনটা কি কাজ, পরে যখন ওয়েবসাইট প্র্যাকটিক্যালি বানাবো আচ্ছা, তাহলে বাড়ির কাজটা তখন হবে। আগেরটাই থাকলো, ব্লগটাই বানাবেন। আজকে ড্যাশবোর্ডটা ক্লিয়ার হলো, নেক্সট ক্লাস থেকে ড্যাশবোর্ড নিয়ে আর বিস্তারিত কথা বলবো না। নেক্সট আগের বাড়ির কাজটা থেকে থাকবে ওয়েবসাইট ব্লগিং বানাবেন। ওয়েবসাইট, হ্যাঁ, ব্লগিং ওয়েবসাইটে থাকলো বিষয়টা। আর এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, প্র্যাকটিস করে করে দেখবেন কি চেঞ্জেস আসছে। এগুলো নর্মালি হোমওয়ার্ক না, এগুলো প্র্যাকটিসের বিষয় আর কি, হ্যাঁ। নিজেদের জি মতো করে প্র্যাকটিস করবেন যে কি চেঞ্জেস আসতেছে, আমি এটা করতেছি এটার এই চেঞ্জেস আসছে, এটা করতেছি এই চেঞ্জেস আসতেছে। সো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে কিন্তু দুইটা ক্লাস, গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস, হ্যাঁ, এই দুইটা মিলে ড্যাশবোর্ডের বিষয়ে। আর গতকালকে ব্লগিং নিয়ে কথা বলার সময় ড্যাশবোর্ডটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলা হয়েছে। সো ওই ভিডিওটা বারবার দেখে নেবেন, আমি বারবার বলে দিচ্ছি, ওকে?